প্রথমেই শুরুতে তাহলে আমরা একটা সেল দেখব। এরকম দেখতে একটা প্রাণীকোষ। এই প্রাণীকোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা আছে তাকে বলা হয় নিউক্লিওলাস। আমরা পড়েছি আগে। এই নিউক্লিওলাসের মধ্যে থেকে নিউক্লিওলাস খুব গুরুত্বপূর্ণ অংশ নিউক্লিয়াসের মধ্যে, এবং এখন আমরা যে অংশটা এখানে আঁকছি সেই অংশটা হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন সূত্র। এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন সূত্র, এই যে গঠনটা দেখছি, এই গঠনের এমনিতে এরকম থাকলেও যখন একটা সেল ডিভিশন করে, অর্থাৎ কোষের যখন বিভাজন হয়, সেই বিভাজনের সময় এই জিনিসটাই পরে পরিবর্তিত হয়ে ধীরে ধীরে একটা স্পেশাল শেপ নেয়। এই যে বিশেষ গঠনটা তৈরি করে কখন করে? যখন কোষের বিভাজন হয় সেই সময় করে। তখন এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন সূত্রের আরেকটি অপর নাম হয়ে যায়। সেই অপর নামটি হচ্ছে ক্রোমোজোম। ছিল নিউক্লিয় জালিকা, হয়ে যাচ্ছে আলটিমেট ক্রোমোজোম। ঠিক কোন সময়? যে সময় এটা কোষ নিজেকে বিভাজিত করতে পারবে বা করার মতো উপযুক্ত হবে সেই সময়। যে কোনো জীবদেহের ক্ষেত্রেই এইরকম ঘটনা লক্ষ্য করা যায়। যদি এবার দেখি আমরা মানুষের ক্ষেত্রে, আমরা অলরেডি আগে আলোচনা করে এসেছি ক্রোমোজোম সংখ্যা বা পরিমাণের উপর। সেখানে আমরা বুঝেছিলাম যে যখন একটা সাধারণ দেহকোষের মধ্যে নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা নির্দিষ্ট পরিমাণ ক্রোমোজোম কোষ বিভাজনের সময় সৃষ্টি করে, তাকে আমরা বলতে পারি 2n বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। 2n, এই 2n ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আমাদের ক্ষেত্রে হোমো সেপিয়েন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি এই সংখ্যাটা কিন্তু 46। অর্থাৎ এর অর্ধেক করে দিলে, n করলে, n কে বলা হয় হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। সেটা সাধারণত দেহকোষে নয়, যখন জনন কোষ তৈরি হবে, অর্থাৎ গ্যামেট ফর্মেশন হবে, ওভা বা স্পার্ম ফর্মেশন হবে মানুষের ক্ষেত্রে বা অন্যান্য জীবের ক্ষেত্রে বা অন্যান্য গাছপালার ক্ষেত্রে, যার ক্ষেত্রেই বলি না কেন আমরা গ্যামেট ফর্মেশন, যৌন জননের ক্ষেত্রে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে, সেখানে আমরা দেখব n = 23। এটা কিন্তু সবার জন্য নয়, আমরা কেবলমাত্র মানুষের ক্ষেত্রে এরকম বলতে পারছি যে এদের ক্ষেত্রে এরকম একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, বা এরকমভাবে আমরা দেখছি যে হ্যাপ্লয়েড হয়ে গেলে 23 হচ্ছে। প্রাণীদের ক্ষেত্রে এরকম, বা উদ্ভিদের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, সমস্ত জীবের ক্ষেত্রে এরকম হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, পেন্টাপ্লয়েড, এরকম অনেক রকম হতে পারে। অনেক কিছুই এরকম ঘটে আলটিমেট। তাহলে একটা বিশেষ ধারণা পেলাম আমরা, যখন কোষ তার বিভাজন করে সেই সময় সে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম ফর্মেশন দেখায়। যখন এই ক্রোমোজোম ফর্মেশনটা এত সহজে এরকমভাবে হয়ে যায় না, আগে বুঝতে হবে যে এটা কীভাবে গঠিত হয়। তো এই যে ছবিটা আমরা সহজ করে এখন দেখিয়ে দিয়েছি, এটাকে একটু ডিটেলে শিখতে হবে আমাদেরকে কেমনভাবে হয়। তাহলে এই ছবিটা আমরা আরেকবার মুছলাম, স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্ট ধরো এই ভিতরেই ঘটছে আসলে বিষয়টা, আমরা বাইরে নিয়ে এসে দেখছি, সহজ করে দেখব, বড় জায়গায় দেখব বলে। বাইরে থেকে এই যে পোর্শনটা এরকম বাইরে নিয়ে আমরা বেরিয়ে এলাম, এই পোর্শনটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে এইভাবে প্রথম বেরিয়ে আসছে। যদি খুব ভালো করে অবজার্ভ করি, এখানে একটা এরকম সুতোর মতো অংশ নয় মোটেই, এখানে দুটো অংশ আছে। তো সেই দুটো অংশের দুটো সুতোর মতো থাকা অংশগুলো এরকম টাইপ। অর্থাৎ ঠিক আমাদের ডিএনএ যেটা আমরা বলছি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সেটা হলো এটা। এটা খুব সূক্ষ্মভাবে দেখছিলাম, আসলে ওটা ওইরকম যে ডিএনএ গঠন আমরা শিখেছি। হ্যাঁ, এইরকম ধরনের আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে ডিএনএর গঠনটা দেখছি, এই ডিএনএ তাহলে তৈরি হচ্ছে, আলটিমেট ক্রোমোজোম হবে। আমরা প্রথমেই ক্লাসের শুরুতে আলোচনা করেছি এই ক্রোমোজোমগুলো। তাহলে দেখছি আমরা যে এইভাবে যে পরপর থাকছে একটা একটা করে করে, মানে ডাবল হেলিক্স ডিএনএ স্ট্রাকচারে নিয়ে ক্রোমোজোম তৈরি হবে। সেই ক্রোমোজোমগুলো কিভাবে গঠিত হয়, আমরা এটাকে আবারও ছোট করে দিই আগের মতো। মানে এটা তো ইন্টারনাল স্ট্রাকচারে এরকম ছিল, তো আমরা এরকম আবার সুতোর মতো এরকম ভেবে নিই।
আছে জিনিসটা, ওর ভিতরেই এরকম আছে। এভাবে যে গঠনটা এইভাবে পরপর তৈরি হচ্ছে, এইভাবে থেকে যাচ্ছে, সেই গঠনটা সেটা আসলে এরকম একটা ধরে ডিএনএর গঠন। আর ডিএনএগুলো অনেকগুলো করে হিস্টোন প্রোটিনকে একসঙ্গে ধরে আছে। হিস্টোন প্রোটিন, যদি আমরা ক্রোমোজোমের গঠন দেখি সেখানে দুটো উপাদান পাওয়া যায়, একটা হচ্ছে ডিএনএ আর নাম্বার 2 হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন 4 প্রকারের হয়, 4 প্রকারের হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন 4 প্রকারের হয়। হিস্টোন ফর এইচ, এই 4 প্রকারের 4টে প্রোটিন আলাদা আলাদাভাবে যথাক্রমে এইচ 2A, এইচ 2B, H3 আর H4, এই 4 প্রকারের হিস্টোন প্রোটিন সাহায্য করে এই ক্রোমোজোম তৈরিতে। কিভাবে আটকে থাকে, একটা ধরো এরকম হিস্টোন প্রোটিন এরকম গোল বলের মতো আমরা দেখছি, যেটাকে আমরা বলছি H2A। একই রকম আরেকটি থাকে, সেটাকে বলা হয় H2B। আরেকটা থাকে সেটা হচ্ছে H3 আর এটা H4। এরকম 4টে একসঙ্গে থাকে। এই 4টে যেটা একসঙ্গে থাকছে, এরা আবার প্রত্যেকে ডাবল ডাবল করে থাকে। মানে ধরো এইটা প্রত্যেকটা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও, ডাবল। এখান থেকে আমরা এই 4টে টাইপস ডাবল থাকে, মানে আরো ধরো এরকম ভিতর দিকে আমরা এই গোলাকার অংশগুলো আরো আছে দেখানোর জন্য এরকম আঁকলাম। তাহলে হয়ে গেল মোট 8টা, সবাই ডাবল ডাবল করে আছে। H2A এটা ডাবল, এটা ডাবল, এটা ডাবল, এটা ডাবল, সবাই। তাহলে মোট 8টা হিস্টোন প্রোটিন এরকম ভাবে থাকছে, অক্টামার হয়ে থাকছে ওরা। এই জায়গায় এই যে ডিএনএ শৃঙ্খল, মানে যে সরু অংশটা দেখছি আমরা, এটা আটকে থাকে এদের সঙ্গে। কিভাবে আটকে থাকে, ধরো এটা ডিএনএ দেখাচ্ছি আমরা, এইভাবে যায়, দিয়ে এইরকম ভাবে ঘুরে একটা প্যাচ সৃষ্টি করে আবার এইভাবে বেরিয়ে আসে এই জায়গাটাতে, ওটা আছে। তাহলে এখান থেকে আমরা ডাবল হেলিক্স ডিএনএ তার গঠন দেখছি, যে সেইটা এইভাবে আটকে এইরকম করে তৈরি করেছে একটা প্যাচ। এটা 1 হোল 3/4 এইভাবে জুড়ে রেখে দিয়েছে। 1/3/4, 1 মানে একটা সম্পূর্ণ প্যাচ, আর 3/4 বলতে এখানে মোট যদি গোলাকার প্যাচটাকে আমরা সম্পূর্ণ 1 ভাবি, তার 4 ভাগের 3 ভাগ। অর্থাৎ এইভাবে একটা সম্পূর্ণ প্যাচ কমপ্লিট করে আবার দেখো পুরো এই পর্যন্ত যায়নি, তার আগে বেরিয়ে আসছে। তাহলে 4 ভাগের 3 ভাগ এইরকম ভাবে ওরা পেঁচিয়ে আছে। মাঝখান বরাবর, মানে এই যে দুটো এন্ড পয়েন্টের মাঝখানে বলতে পারি আমরা, এখানে আর এক ধরনের হিস্টোন প্রোটিন আছে, যেটা হচ্ছে H1। এই হিস্টোন প্রোটিনটা ওদেরকে বেঁধে রেখে দিয়েছে বা আটকে রেখে দিয়েছে। তার মানে এবার আমরা আবার এই আগের ছবিতে দেখি, ওটা তো শিখে নিলাম। তার মানে এখান থেকে এই যে গঠনটা আমরা দেখছি, এই গঠনের মধ্যে এরকম আমরা স্ট্রাকচার পাচ্ছি। এরকম এর ভিতরে ভিতরে তাহলে আটকে আছে ওই সমস্ত হিস্টোন প্রোটিনগুলো। এই যে এখানে প্রত্যেকটার সঙ্গে আছে। সবগুলোর সঙ্গে এরকম আটকে আছে। এইরকম যখন থাকছে পরপর আটকে, তখন এইগুলোর এক একটা নাম হচ্ছে নিউক্লিওজোম। এই জিনিসগুলোর এক একটা নাম হচ্ছে নিউক্লিওজোম। যত সময় যাচ্ছে এটা এইভাবে পেঁচিয়ে যাচ্ছে, যাকে বলে কয়েলড হয়ে যাচ্ছে, এরকম একটা গঠন তৈরি করছে, এইভাবে প্যাঁচের মতো তৈরি করছে। এইভাবে আলটিমেট প্যাচের মতো তৈরি করতে 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 একটা সময় তারা সম্পূর্ণভাবে যে গঠনটা তৈরি করছে তাকে বলা হচ্ছে ক্রোমোজোম।
এভাবে একটা ক্রোমোজোম গঠিত হচ্ছে। তাহলে এইভাবে দেখছি আমরা ডিএনএ এবং হিস্টোন প্রোটিন সেগুলো দিয়ে একটা সম্পূর্ণ ক্রোমোজোম ফর্মেশন হচ্ছে। এই ছিল একটা ক্রোমোজোমের গঠনটা কেমনভাবে তৈরি হয় সেই বিষয়টা। নেক্সট আমরা জানবো যে একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের তার যে উপাদানগুলো আছে বা তার যে গঠন রয়েছে সেটা কীরকম। তো সেখান থেকে যদি আমরা একটা ছবি দেখবো আমরা, এই যে ছবিটা দেখছি এটা একটা ক্রোমোজোমের ছবি। ক্রোমোজোমটা অনেকটা পরিণত হয়ে তার দুটো করে বাহু ভাগ হয়ে গেছে। এর যদি আগের অবস্থা দেখতে হয় তাহলে আমাদেরকে অন্য ছবি দেখতে হবে, এই ছবিটা। প্রথম ডান দিকের ছবিটাকে আমরা ফলো করব। এই ডান দিকের ছবিটার মধ্যে আমরা দেখতে পাবো যে উপরের দিক থেকে নিচের দিক পর্যন্ত লম্বা একটা কিছু জিনিস, এটাই আসলে সেই ক্রোমোজোমটা। যে ক্রোমোজোমটাকে আমরা সরাসরি লম্বা একটা স্টিকের মতো করে দেখতে পাচ্ছি, যে স্টিকটার দুই পাশে অর্থাৎ শুরুর দিক বা শেষের দিক বলতে পারো, দুই পার্শ্ব অংশ বলতে পারো, এটাকে পরে ফলো করবো আমরা। ডান দিকের ছবিটা দেখব। এই দুই পাশের গঠনে দুটো দিকেই বলা হয় টেলোমেয়ার, নামটা মনে রাখতে হবে, টেলোমেয়ার। এবং এই টেলোমেয়ারটা এ পাশে যেটা আছে সেটা যদি আমরা বড় করে দেখি, দেখো লেখা আছে স্যাটেলাইট, অর্থাৎ টেলোমিয়ার অংশটা পরিণত হয়ে গেছে নতুন একটি জায়গায়, যাকে বলা হয় স্যাটেলাইট। এই জায়গাটা অপর পোর্শনে কিন্তু টেলোমিয়ার অবস্থান করছে, ওখানেও স্যাটেলাইট থাকতে পারতো, এখানে আছে। আবার যে সবগুলোর ক্ষেত্রেই স্যাটেলাইট থাকবেই এমনটাও নয়, নাও হতে পারে। ক্রোমোজোমের মধ্যে ফার্স্ট যে এই জায়গাটা দেখছি আমরা, যাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন বা প্রাথমিক খাঁজ। এই প্রাথমিক খাঁজে অবস্থান করে সেন্ট্রোমিয়ার বলে একটি অংশ, সেইখানটা এটা। এই যে সেন্ট্রোমিয়ার, প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন, সেখানে এটা অবস্থান করছে, মনে রাখতে হবে। এছাড়াও এর আরেকটি জায়গা আছে, সেটাকে বলা হয় গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশন, এই জায়গাটা। তাহলে সেকেন্ডারি কনস্ট্রিকশন আরেকটি প্লেস, সেখানে এটি থাকছে। এছাড়াও দেখা যায় যেখানটায় এইরকম স্যাটেলাইটটা তৈরি হয়েছে তার কাছাকাছি অঞ্চলে আরেকটি দেখা যায় সেকেন্ডারি কনস্ট্রিকশন আছে, মানে গৌণ খাঁজ আরও থাকতে পারে। গৌণ খাঁজ একাধিক থাকতে পারে, প্রাথমিক খাঁজ একটি মাত্র থাকবে যেখানে সেন্ট্রোমিয়ার থাকবে, আর তাছাড়া দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গাতে গৌণ খাঁজ থাকতে পারে। তো সেকেন্ডারি কনস্ট্রিকশন যেখানে থাকছে সেই জায়গায় আরেকটা জায়গা, যেখানে এইরকম একটা গোল অংশ দেখছি আমরা, এই গোল অংশটাকে বলা হয় নিউক্লিওলাস, অথবা এরকমও বলা যেতে পারে NOR রিজিয়ন, NOR, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। এই যে জায়গাটা দেখছি আমরা এখানে নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন বলা হয় এই অংশটাকে। বলো। আসবো, র্যান্ডাম হয়ে যায় ওটার জন্য। কোষ বিভাজন, কোষ তার প্রয়োজনের কারণে যখন পরিণত হয় তখন সে বিভাজিত হয়। এভাবে কোষ বিভাজন মোটামুটি তিনটে মূল পর্যায়ে আমরা ভাগ করতে পারি। তার মধ্যে যে সমস্ত জীবরা উন্নত তাদের ক্ষেত্রে তার থেকে দুটো অংশে আমরা এদেরকে ভাগ করতে পারি। যেমন সেখানে আমরা ভাগ বলতে গেলে বলতে পারি যে কোষ বিভাজনের ক্ষেত্রে এগুলো মোটামুটিভাবে বলতে গেলে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, তিনটি পর্যায়ে কোষ বিভাজিত হতে পারে। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে খুব র্যান্ডাম বিভাজন, অর্থাৎ যখন কোনো একটি নিম্ন শ্রেণীর এককোষী, সাধারণত এই রকম জীবদের বেলায় তাদের ক্রোমোজোম সংখ্যা
নির্দিষ্ট বা অনির্দিষ্ট এরকম কিছুই মেনটেন না করে যখন দেখা যায় সেই কোষটার নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় লাস এরকম কোনো কিছুই অবলুপ্ত না হয়ে সরাসরি একটা কোষ বা একটি মাতৃকোষ সেখান থেকে দুটি অপত্য কোষে বিভাজিত হয়ে যায়, তখন তাকে বলা হয় অ্যামাইটোসিস। যেমন অ্যামিবার বেলায় হয়, খুব সহজভাবে হয়। এরকম একটা অ্যামিবা, এই অ্যামিবাটার মধ্যে থেকে যখন এটা পরিণত হয়ে যাচ্ছে, সে পরিবর্তিত হয়ে মোটামুটি তার দেহের গঠনটা অনেকটা এরকম করে ফেলছে। অর্থাৎ সে তার নিউক্লিয়াসটাকে দু প্রান্তে ভাবে টেনে ডাম্বেলের মতো সেট করে নিচ্ছে এবং বডিটাকেও করছে। এবং তার পরবর্তী সময় দেখবো আমরা যে দুটো আলাদা আলাদা অ্যামিবাতে পরিণত হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় অ্যামাইটোসিস, যেখানে নাম্বার অফ ক্রোমোজোম মেনটেন হচ্ছে না, যেখানে দেখা যাচ্ছে নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা অবলুপ্ত হচ্ছে না, যেখানে একটি মাতৃকোষ থেকে অপত্য দুটি তৈরি হয়ে যাচ্ছে, গ্যামেট উৎপাদন হচ্ছে না, কোনো কিছুই না হয়ে অ্যামাইটোসিস হয়ে যাচ্ছে। এইরকম ধরনের একটা কোষ বিভাজন আছে নিম্ন শ্রেণীর জীবদের বেলাতে। যেমন আমরা অ্যামিবার বেলায় যেমন বাইনারি ফিশন পড়েছিলাম, দ্বিবিভাজন, সেটা ছিল এক ধরনের অ্যামাইটোসিস। নেক্সট আমরা পড়বো মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, মাইটোসিসের বেলায় সমস্ত প্রকারের উন্নত জীব কোষের মধ্যেই এই মাইটোসিস লক্ষ্য করা যায়, কিছু নির্দিষ্ট কোষ ছাড়া। যেমন আমাদের দেহের রক্তের কোষ করতে পারে না, আমাদের দেহের মধ্যে স্নায়ু কোষ এগুলো করতে পারে না। এরকম বাদ দিয়ে মোটামুটি আমাদের সোমাটিক সেল যা আছে সবাই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে পারে। সেখানে যদি আমরা একটি দেহকোষকে ভাবি এইরকমভাবে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নিয়ে গঠিত, সে আলটিমেট নির্দিষ্ট কিছু সংখ্যক পদ্ধতিকে অনুসরণ করে আলটিমেট সেখান থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি করে ফেলবে এইভাবে। অর্থাৎ একটি জনিত্রী কোষ দুটি অপত্য সৃষ্টি করবে। এই কোষটাকে বলা হয় জনিত্রী কোষ। আর এইগুলো হচ্ছে আলটিমেট যারা সৃষ্টি হয় ডটার সেল, অপত্য কোষ, এরকম সৃষ্টি হয়। এবং সঙ্গে এটাও খেয়াল করতে হবে, এখানে যদি নাম্বার অফ ক্রোমোজোম যা আছে, পরবর্তী অপত্যতেও নাম্বার অফ ক্রোমোজোম কিন্তু সেম, কোনো পরিবর্তন নেই মাইটোসিসের ক্ষেত্রে। তাই জন্যই এটাকে আমরা সম অথবা সদৃশ বিভাজন বলি। বিভাজন মানে ভেঙে যাওয়া, মানে কোষ বিভাজন। তাহলে সদৃশ বা সমবিভাজন কিন্তু আমরা এই জন্য এটাকে বলতে পারি। বুঝতে পারা গেল? এই মাইটোসিসের সম্পূর্ণ পদ্ধতি আমাদের সিলেবাসে রয়েছে, সেটা পড়তে হবে। আরেকটি অংশ হয়, সেটা হচ্ছে মিওসিস। আরেকটি ধরন। তাহলে এই মাইটোসিস কোথায় হচ্ছে সবসময় দেখছি আমরা সাধারণত সারা দেহ কোষে, সাধারণত সারা দেহ কোষে হচ্ছে। এবার কাদের ক্ষেত্রে হচ্ছে? উদ্ভিদ দেহ, প্রাণী দেহ, অণুজীবের দেহ, অনেক কিছুতেই হতে পারে। তাহলে তারা দেহ কোষের মধ্যে এরকম মাইটোসিস সবসময় হচ্ছে। মিওসিসের ক্ষেত্রেও হচ্ছে, এখানে একটা সেল আছে, এটাকেই আমরা বলছি জনিত্রী কোষ। সেখান থেকে যখন বিভাজিত হবে কোষ, যে পদ্ধতিতে হবে তার নাম মিওসিস। এই মিওসিস পদ্ধতি হচ্ছে প্রথমে এইরকম অর্ধেক সংখ্যক ক্রোমোজোম নিয়ে সেল তৈরি হবে, পরবর্তীতে অপত্য, এবং তারপর আবার তারা সমসংখ্যক হয়ে তৈরি হবে। এন বলতে আমি এখানে হ্যাপ্লয়েড লিখছি প্রত্যেকটা ক্ষেত্রে। এরকম হচ্ছে আলটিমেট। তার মানে এখানে কমে গেল, ছিল 2n হয়ে গেল n, তার মানে এটাকে আমরা বলতে পারি হ্রাস বিভাজন। তো এখানে মিওসিস তাহলে হ্রাস বিভাজনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, মাইটোসিস হচ্ছে সমবিভাজনের মাধ্যমে। মিওসিস তো কোথায় হয় সেটা শিখতে হবে। মিওসিস হয় সাধারণত জনন
মাতৃকোষে। কোথায় হয়? জনন মাতৃকোষে হয় মিওসিস, জনন মাতৃকোষে। এই জনন মাতৃকোষে হওয়া যে মিওসিস, তার ফলে তৈরি হচ্ছে এই জায়গায় অপত্য কোষ। এই অপত্য কোষ যেগুলোকে আমরা বলছি, এই অপত্য কোষ আসলে গ্যামেট, অর্থাৎ এখান থেকে তৈরি হয় যেটা সেটা হচ্ছে গ্যামেট। গ্যামেটের বাংলা হচ্ছে জনন কোষ। তাহলে মিওসিস হচ্ছে সবসময় একমাত্র কোথায়? জনন মাতৃকোষে, যে ডিপ্লয়েড 2n, এবং আলটিমেট তৈরি হয় তার ফলে যেটা সেটা হচ্ছে জনন কোষ, যে হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে জনিত্রী কোষ হচ্ছে জনন মাতৃকোষ, অপত্য কোষ হচ্ছে জনন কোষ, অর্থাৎ গ্যামেট বা শুক্রাণু বা ডিম্বাণু। তাহলে আর কোথাও মিওসিস হবে না, শরীরের মধ্যে কেবলমাত্র জনন মাতৃকোষে মিওসিস হবে। আরেকটু যদি ক্লিয়ার করতে হয়, ধরো একজন স্ত্রীলোকের ক্ষেত্রে তার এইটা হচ্ছে একটা ওভারি, ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের ভিতরে এই জায়গাতে রয়েছে এই জনন মাতৃকোষটা, মনে করো, যে 2n হয়ে রয়েছে। সেখান থেকে আলটিমেট তৈরি হবে একটা জনন কোষরা, অর্থাৎ জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হবে, এটা সেই জনন কোষ, অর্থাৎ ডিম্বাণু। তাহলে এখানে দেখছি আমরা এই জায়গাতে প্রথম যেটা থাকছে সেটা হলো জনন মাতৃকোষ। সেই জনন মাতৃকোষ থেকে তৈরি হলো জনন কোষ, অর্থাৎ ডিম্বাণু। তাহলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে, সেটা তৈরি হওয়ার সময় দেখা যাচ্ছে ওই মিওসিস, সেল ডিভিশন হচ্ছে। হুম 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 থেকে n ভাগ হলো, তো দুটো ছিল বলে দুটো করতে পারলো, কিন্তু n থেকে আবার দুটো কি করে হলো? তাহলে বলছি, এই যে জায়গাটা প্রথম 2n থেকে n হয়ে গেল, ক্রোমোজোম সংখ্যা কমে গেল, তাই এই জায়গাটাকে বলে মিওসিস 1, যেটাকে বলা হয় অলরেডি হ্রাস বিভাজন। হ্রাস মানে কমে যাওয়া, দুটো ছিল বা ডাবল ছিল, সেখান থেকে সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেল। কিন্তু এই যে পোর্শনটা আবার একবার হচ্ছে, মিওসিস দুটি ধাপে সম্পন্ন হয়, মিওসিস 1 আর মিওসিস 2। এই যে পরের লেভেলটা, এখান থেকে আবার নেক্সট লেভেলটা, সেটাকে বলা হয় মিওসিস 2। এইটাকে কিন্তু আর হ্রাস বিভাজন বলে না, এটাকে বলা হয় সমবিভাজন বা সদৃশ বিভাজন। ঠিক এইটার মতো, যা ছিল তাই থাকলো। মিওসিস যা ছিল এখানে তাই থেকে গেল পরবর্তীতে, অর্থাৎ এ ক্রোমোজোম সংখ্যা কমালো না, সেম রেখে এরকম করে ফেললো। তবে এগুলো সম্ভব, কিভাবে সম্ভব? তাহলে আমরা আরো নেক্সট লেভেলে গেলেই দেখতে পাবো। এগুলো তো আরো ডিটেল শিখবো আমরা এখনই। হুম 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 জনন কোষ হয়ে গেল একদম। হ্যাঁ, আমি সিঙ্গেল দেখাচ্ছি, হবে 4টে হবে। সে তো সেইভাবে বলতে গেলে তো ধরো এখান থেকে প্রথম দুটো হবে, সেখান থেকে আবারও দুটো দুটো করে হবে, মানে অত আঁকিনি, শর্টকাট করেছিলাম। আলটিমেট ওটা ভরা হবে, ঠিক আছে? তো এইরকম হবে আলটিমেট সেখান থেকে। এবং সেখান থেকে শুধু এরকম 4টে হবেই না, পরে এগুলো ডিজেনারেট করে। না, ডিজেনারেট করে মানে ওরা নষ্ট হয়ে যায় পরে আর কি। আর ভাগ তো অবশ্যই আছে, এখানে ভাগ আরও আছে, 3টে নষ্ট হয়ে যায়, থেকে যায় আলটিমেট একটা। ওই জন্যই আমরা জানি যে একটা মাত্র ওভা ফরমেশন হয়, এবং সেটাও প্রায় প্রতি ওই গড়ে 1 মাসের ইন্টারভেলে একটা ওভারি থেকে একটাই ওভা তৈরি হবে। সেই ওভাটা হচ্ছে মোটামুটি একটা বড় একটা সেল। একটা পুরুষের ক্ষেত্রে যেমন প্রচুর পরিমাণে স্পার্ম বা গ্যামেট তৈরি হচ্ছে, মানে একদম কয়েক মিলিয়ন তৈরি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু সেটা নয়। এখানে একটাই মাত্র ওভা ফরমেশন হবে, যেটাকে ওভুলেশন পিরিয়ডে হবে, যেটা ওই 14তম বা 15তম দিনের ক্ষেত্রেই দেখতে পাবো। একটা টোটাল মেনস্ট্রুয়াল সাইকেলের 15তম দিনে একটা ওভা ফরমেশন হবে ওই একটা নির্দিষ্ট ওভারি থেকে, নয় এদিকের ওভারিটা অথবা অপোজিট সাইডের ওভারিটা। হ্যাঁ হ্যাঁ, টুইন্সের ঘটনাটা তাহলে একটু আলাদা রকম, সেটা বলবো। টুইন্সের ঘটনাটা হচ্ছে, ধরো একটা ওভার মধ্যে আলটিমেট গ্রাফিয়ান ফলিকল বড় হতে হতে একটা এরকম, ধরো গ্রাফিয়ান ফলিকল থেকে একটা এরকম এন তৈরি করলো, এর বাইরের দিকে একটা এরকম, আগে একবার ছবি এঁকেছিলাম, ফিমব্রি থাকে, ফিমব্রি এরকম হাতের মতো, এরকম আঙুলের মতো অংশ, যেটা এইভাবে এটাকে
অ্যাটাচ করে নেয়। তাহলে এই চলে গেল ওভা বা এগ, এই এগটা এখানে বেরিয়ে গেল, এটা হলো একটা তৈরি হলো। এবার যদি স্পার্ম অ্যাভেলেবেল হয় তখন ধরো একটা স্পার্ম এসে একে ফিউজ করছে, ওর সঙ্গে অ্যাটাচ হলো, তার মানে একটা এন ছিল একটা এন এলো। এই স্পার্মের পুরোটা দরকার নেই, স্পার্মের শুধু একটা নিউক্লিয়াস হলেই হবে, এরও ভেতরে একটা নিউক্লিয়াস আছে, এই দুটো নিউক্লিয়াস শুধু একজন আরেকজনের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, দিয়ে যেটা তৈরি করবে তার মানে একটা সেল যার দুটো নিউক্লিয়াস, একটা ওভার নিউক্লিয়াস একটা স্পার্মের নিউক্লিয়াস, এরই নাম হয় কি জাইগোট। এটা অবধি ঠিকঠাক ছিল, একটাই সন্তান তৈরি হবে। এবার টুইন্সের ঘটনাটা হচ্ছে দুরকম ঘটনা হয়, একটা সেটাকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন্স আর একটা নন আইডেন্টিক্যাল টুইন্স। এই জাইগোটটা হঠাৎ করেই মানে একটা অদ্ভুত বিষয় হবে, এই জাইগোট আলটিমেট দুটো হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু জাইগোট, এটাও জাইগোট, সাধারণত হওয়ার কথা ছিল না, কারণ এরপর টুয়েন থেকে সেল ক্রমশ ডিভিশন করতে করতে মরুলা ব্লাস্টুলা এই সমস্ত স্টেজে গিয়ে এইটাই একটাই মাত্র মানব শিশু, যদি মানুষের বেলায় বলি আর কি, একটাই মাত্র শিশু হওয়ার কনসেপ্ট দরকার ছিল। কিন্তু সেখানে দেখছি এই জাইগোটটা বাই চান্স কোনোভাবে দুভাগে ভাগ হয়ে গেছে। তাহলে স্পার্ম কটা ছিল? একটা ছিল। ওভা কটা ছিল? একটাই ছিল। ধরো এই স্পার্মটা মনে করো ওয়াই ছিল, তার মানে এই জাইগোটটা প্রথমে কেমন ছিল? পুত্র সন্তান জন্মাবে, সেক্ষেত্রে ওয়াই থাকার জন্য এখানে আমরা যদি অত শিখিনি তবু বলে রাখি জন্মাবে। তারপর হঠাৎ করে দুভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ দুটো ভ্রূণ তৈরি হয়ে যাবে এবার। আর দুটো ভ্রূণ তৈরি হলে তাদের কিন্তু মানে একই রকম তারা কিন্তু লিঙ্গের হচ্ছে, মানে দুজনেই মেল, অথবা যদি এটা যদি এক্স আসতো তাহলে দুজনেই ফিমেল এরকম হতো। এবং এই রকমটা যদি হয়ে যায় তখন সেখানে দেখা যাচ্ছে এইটাকে বলা হয় হোমোজাইগোটিক টুইনস, যেটার ক্ষেত্রে প্রায় 99.99% মিলে যাবে, তাদের বাহ্যিক গঠন, আকার, গলার স্বর অনেক কিছু মিলবে। 99.9 মানে একই রকম যদি পোশাক পরিয়ে রাখা হয় তাদেরকে আমরা চিনতে অসুবিধা হবে আমাদের, এটা একটা হয়। তাহলে এইটা একটা সদৃশ যমজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, একরকম হবে, সেম টু সেম, মানে হাইট ফাইট থেকে শুরু করে গায়ের রং মোটামুটি সব সেম সেম হবে। ইভেন তাদের দুজনেই মহিলা অথবা দুজনেই পুরুষও হবে, কারণ কেন হবে না, ছিল তো একটাই মাত্র স্পার্ম, সেই জন্য তারা তো ভাগ হয়ে গেছে। এই একটা হতে পারে, অথবা আরেকটা ঘটনা হতে পারে, সেটা হচ্ছে জেনারেলি যেটা হয় একটা ওভা তৈরি হয়েছে, একটা বাই চান্স এখানে অথবা অন্য আরেকটা তো ওভারি আছে, ওভারি তো দুটো, এটা একটা ওভারি, সেই ওভারিতে আরেকটা ওভা তৈরি হয়ে গেছে, তার মানে কোনো একটা মান্থে সেই মায়ের দুটো ওভা তৈরি হয়েছে। এবার যখন স্পার্ম আসবে, স্পার্মটা এই ওভাটাকেও ফিউজ করছে, আরেকটা ওভাকেও ফিউজ করছে, দুটোর সঙ্গেই নিষেক ঘটাচ্ছে। তাহলে দুটোর সঙ্গে নিষেক ঘটালে তাহলে দুটো জাইগোট তৈরি হবে এরকম। এখানে যেমন জাইগোট একটাই ছিল, ভেঙে গেছিল দুটো, আর সেখানে ভাঙা হয় কোনো ব্যাপার নেই, সেখানে জাইগোট দু জায়গায় দুটো তৈরি হবে। তাহলে এই দিকের একটা ওভাতে তৈরি হলো, আরেকটা ওভা ওই দিকটায় আছে সেখানে তৈরি হলো। আলটিমেট স্পার্ম তো প্রচুর প্রচুর স্পার্ম রয়েছে, মানে সবাই সব চারিদিকে ছড়িয়ে গেছে, আর চারিদিকে ছড়িয়ে যাওয়ার জন্য তারা দুটো আলাদা আলাদা ওভাকে ফিউজ করছে একই টাইমে, তার ফলে দুটো আলাদা আলাদা ওভা থেকে দুটো আলাদা আলাদা জাইগোট তৈরি হয়ে যাবে। এখানে দেখি আগের সঙ্গে একটু পার্থক্য আছে। আগের বার স্পার্ম ছিল একটাই, তাই সেই স্পার্মটা মেল বা ফিমেল কিছু একটার জন্য রেসপন্সিবল ছিল, এবং যদি এটা এক্স ক্রোমোজোমকে বহন করতো দুটোই, মানে এটা যদি দুটোই এরকম এক্স এক্স হতো, মানে এটা এক্স এক্স দুটো একসঙ্গে আসবে না কারণ এটা 23 আছে, তার মানে একটা যদি এরকম এক্স থাকতো তাহলে দুজনেই কন্যা সন্তান হতো জাইগোট দুটো, অথবা যদি এটা ওয়াই হতো এই স্পার্মটা তাহলে দুজনেই পুত্র সন্তান জন্মাতো, ওই যে হোমোজাইগোটিক টুইন্সদের মধ্যে। এখানে জাইগোট হওয়ার জন্য দুটো আলাদা আলাদা জায়গা, এবং স্পার্মে তো প্রচুর স্পার্ম থাকলে কি হবে, কোনোটা এক্স টাইপ কোনোটা ওয়াই টাইপ, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। ক্রোমোজোম কারোর এক্স ক্রোমোজোম আছে কারোর ওয়াই ক্রোমোজোম আছে, ওয়াই মানে মেল হবে আর এক্স মানে ফিমেল হবে। সাপোজ এইটাতে যেটা গেছে সেটা ওয়াই, এইটাতে যেটা এসছে সেটা এক্স, তাহলে একটি সন্তান পুত্র একটি সন্তান কন্যা এরকম টাইপের হয়ে যাবে এরকম। অথবা ভাবতে পারো দুটোতেই এক্স এসছে, হতেই পারতো, অথবা দুটোতেই ওয়াই এসছে, হতেই পারতো। তার মানে এইরকম যেটা আরেকটা আছে তাদের ক্ষেত্রে হ্যাঁ তারা যমজ, তারা মায়ের একই সেই মায়ের ইউটেরাসের মধ্যেই আস্তে আস্তে বড় হবে, প্লাসেন্টা তৈরি হবে, সব ঠিকঠাক, কিন্তু তারপরেও তাদের কিন্তু এই সদৃশ যমজের মতো কিন্তু মিল থাকবে না, একদম যে সেম টু সেম কপি পেস্ট এতটা নয়, একটু কম হবে। অথবা
এটা ভাই ওটা বোন হতে পারে, দুজনেই বোন হতে পারে, দুজনেই ভাই হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। এখানে যেমন বলেছিলাম এদের সেক্স কিন্তু একই হবে, নয় দুজনেই মেল নয় দুজনেই ফিমেল, কিন্তু এখানে সেটা নয়, এখানে দুটো ডিফারেন্ট ওভা তৈরি হয়ে গেছে, আর দুটো ওভা দুটো আলাদা আলাদা স্পার্ম দিয়ে ফার্টিলাইজড হয়েছে, আর তার জন্য দুটো আলাদা আলাদা টাইপের। হ্যাঁ, তাদের অনেকটাই স্বভাবে মিল থাকবে হয়তো বা, কারণ তারা হয়তো একই মায়ের থেকে জন্মাচ্ছে, তাদের হয়তো মুখের গঠনটা এক কিছুটা হলেও হতে পারে, সেটা এমনিতেও হয় আমাদের সঙ্গে মা বাবাদের মুখের মিল, সেই রকম ব্যাপার। কিন্তু আগেরটার মতো কিন্তু এভাবে দুভাগে ভাগ তো হয়নি, তার জন্য এমনটা হবে না। এইটাকে এরকম বিসদৃশ যমজ বলা হয়। যমজ এরকম দু টাইপসের কিন্তু হতে পারে। এগুলো প্রত্যেকটাই ন্যাচারাল প্রসেস নয়, ন্যাচারালি একটাই জাইগোট হওয়ার কথা ছিল, আর সেখান থেকে একটাই সন্তান হওয়ার কথা ছিল, বাই চান্স হলে এরকম হয়ে যায়। এই ছিল বিষয়টা। যাই হোক, তো মিওসিস এবং মাইটোসিস দুটো আলাদা আলাদা বিষয়, দুটো আলাদা আলাদা সেল ডিভিশন। আমরা এবার মাইটোসিসটাকে পড়ে ফেলবো। তাহলে মাইটোসিস হচ্ছে এমন একটা কোষ বিভাজন যেটা আমাদের সারা দেহ কোষের মধ্যে সংঘটিত হয়, কিছু কিছু কোষ বাদ দিয়ে। যেমন রক্তের কোষ, যেমন বলতে পারি আমরা আমাদের দেহের পরিণত পেশি কোষ, আমাদের দেহের মধ্যে স্নায়ু কোষ, এরা বিভাজিত হতে পারে না, এরা কখনোই বিভাজিত হবে না, বিভিন্ন কারণ আছে। মাইটোসিস ওগুলো বাদ দিয়ে আমাদের যত দেহের মধ্যে দেহকোষ রয়েছে, সোমাটিক সেল বলা হয়, সোমা মানে বডি, তাই সোমাটিক সেল মানে হচ্ছে দেহকোষ, সেখানে সব জায়গাতেই মাইটোসিস ঘটবে। হাত কেটে গেছে আমার, অনেকটা ক্ষতস্থান তৈরি হয়েছে, যদি 1 বছর পর লক্ষ্য করো দেখবার বোঝাই যাবে না, তার মানে ঠিক রিকভারি হয়ে গেছে। তার মানে ওই গর্ত হয়ে যাওয়া জায়গাটা কি করে বন্ধ হলো না, আশপাশ থেকে সেলগুলো সেল ডিভিশন করে দিয়েছে, কোষ বিভাজন করেছে। সেই কোষ বিভাজনটার নাম কিন্তু মাইটোসিস করেছে তারা। একমাত্র মিওসিস কোনখানে হয় দেখেছি আমরা, গ্যামেট তৈরির সময়, সেটা শুধুমাত্র ওই ওভারি বা অর্থাৎ ডিম্বাশয় অথবা শুক্রাশয়, অর্থাৎ স্পার্ম তৈরি এবং ওভা তৈরির সময় একমাত্র হবে মিওসিস, আর সমস্ত দেহকোষের মধ্যে সব জায়গাতেই হবে মাইটোসিস, যাকে কি বিভাজন বলা হয়, সদৃশ বিভাজন বা সমবিভাজন। কেন বলা হয় সমবিভাজন? কারণ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সঙ্গে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়, একই হয়, সেম থাকে। দেখলাম না 2n থেকে সব 2nই হচ্ছিল আলটিমেট, এই যে 2n থেকে 2n হচ্ছিল আলটিমেট, তাই জন্য সমবিভাজন বা সদৃশ বিভাজন, একই রকম বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনকে দুভাগে ভাগ করা যায়। যে কোনো বিষয়ের আগে যেমন একটা প্রস্তুতি আছে, তেমনি কোষ বিভাজনের আগে একটা প্রস্তুতি আছে। আমরা মাইটোসিস কোষ বিভাজনটা আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড, সেটা আমরা পড়বো। জেনে রাখবো 18 থেকে 24 ঘন্টা সময় লাগে একটি কোষ বিভাজিত হতে এবং সম্পূর্ণভাবে দুটো মানে নতুন কোষ বা অপত্য কোষ সৃষ্টি হতে, 18 থেকে 24 ঘন্টা। তাহলে এই যে 18 থেকে 24 ঘন্টার টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডে কী কী হয় সেটা দেখতে হবে আগে আমাদের। আচ্ছা, কী কী হয় বলতে গেলে তাহলে আমাদেরকে এই মাইটোসিসের কোষ বিভাজনের ক্ষেত্রে এখানে জানতে হবে এর দুটো অংশ, দুটো পার্ট। একটা পার্টের নাম হলো ইন্টারফেজ, অর্থাৎ যাকে বলা হয় প্রস্তুতি পর্ব, আর একটা পার্টের নাম হলো মাইটোটিক ফেজ। তাহলে একটা হচ্ছে ইন্টারফেজ বা প্রস্তুতির দশা, আর একটা হলো মাইটোটিক ফেজ। দুভাগে ভাগ করা যায়। এই যে দুটো অংশ দেখছি আমরা, এই দুটো অংশের মধ্যে আরো ভাগ রয়েছে। যেমন ইন্টারফেজের আবার 3টে পার্ট, একটাকে G1, একটাকে S, আর একটা G2। G1 ফর গ্রোথ, প্রথম যে গ্রোথ ফেজটা, ফার্স্ট গ্রোথ ফেজ। তারপরে হলো S অর্থাৎ সিনথেসিস বা সংশ্লেষ, এবং অপরটি হচ্ছে G2 অর্থাৎ যেটা হচ্ছে দ্বিতীয় বা সেকেন্ড গ্রোথ ফেজ। মাইটোটিক ফেজটাকে আবার দুভাগে ভাগ করা যায়। মাইটোটিক ফেজের আবার দুভাগে ভাগ রয়েছে। কি কি রকম ভাগ রয়েছে? একটা হলো এই জায়গাতে মাইটোটিক ফেজের মধ্যে, সেখানে জানবো আমরা ক্যারিওকাইনেসিস। আরেকটা ভাগ হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস দুভাগে ভাগ করেছে। ক্যারিওকাইনেসিস ক্যারিয়ন থেকে এসছে, যার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। কাইনেসিস মানে ভেঙে যাওয়া, তাহলে নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস বুঝতেই পারছো, সাইটোপ্লাজম,
সেই সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে আমরা আলটিমেট একটা কোষ ছিল, সেখান থেকে সম আকৃতি, সমগুণ, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হওয়া দেখছি, যাকে বলে মাইটোসিস। এটা হওয়াটা এই সময়ে সম্পন্ন হয়, আর হতে গেলে এই স্টেজে হয়। প্রথম একটা হয় ইন্টারফেজ বা প্রস্তুতি, তখনও ভাঙে না। তারপর যখন প্রস্তুতি শেষ তখন হয় মাইটোটিক ফেজ, সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এবং দুটো ভাগে ভাগ হওয়ার জন্য একবার ভাগে নিউক্লিয়াসের ভাগ হয় ভেঙে গিয়ে, আর একবার সাইটোপ্লাজমের হয়, দিয়ে শেষ হয়। আমরা ছবিটা দেখব। এই টোটাল যদি টাইমটাকে আমরা আমাদের সুবিধার জন্য 24 ঘন্টা ধরে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা বেশি হবে। এই 24 ঘন্টার মধ্যে মনে রাখবে ইন্টারফেজের জন্যই লাগে ম্যাক্সিমাম টাইমটা, প্রায় 23 ঘন্টা, আর পরে থাকলো মাত্র 1 ঘন্টা সময়। সেই 1 ঘন্টা সময় হয়ে যাবে মাইটোটিক ফেজটা, যার আবার দুটো ভাগ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ওকে, এখন আমরা ইন্টারফেজের যে প্রস্তুতি দশাটা সেটা সম্পর্কে দেখে নেব। এইটাকে হচ্ছে মাইটোটিক ফেজ বলা হচ্ছে, শুধু ওই জায়গাটুকু আমরা 1 ঘন্টা আর বাকি সময়টা এই টাইমে ভাগ করে নিচ্ছি। এটা কোনো কোষের ছবি নয়, এটা জাস্ট একটা ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করা হচ্ছে, পাই চার্টের ছবি, যে সময় দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি সময়ের ব্যবধানে। মানে গোটাটা হলো 24 ঘন্টা হয়, এইটুকু আমরা একটু বেশি জায়গা নিয়েই 1 ঘন্টা দেখাচ্ছি। বাকি অংশগুলোকে আমরা এইভাবেই এঁকে নেব। অ্যাকচুয়াল এখানে সবটা হচ্ছে ইন্টারফেস। আমরা অলরেডি জেনে এসেছি ইন্টারফেসের 3টে ভাগ, G1, S আর G2। তো এটাই সেই হচ্ছে G1, এটা হচ্ছে S মানে পুরোটা, আর এইটা হচ্ছে সেই G2। সবকটা ফেজ আমরা পরপর ওখানে দেখাচ্ছি। মোট এই 3টেতে সময় লাগে 23 ঘন্টা। গড়ে G1 এর সময় লেগে যাবে অ্যাপ্রক্স 10 ঘন্টা মতো, S এ সময় লাগবে ওই 9 ঘন্টার মতো, G2 তে সময় লাগবে 4 ঘন্টা মতো। মোট 23 ঘন্টা কমপ্লিট করবে। এর মধ্যে কি হয়? প্রস্তুতি হয়। যে কোনো অনুষ্ঠান যেমন আমাদের প্রিপারেশনটা অনেক দিন ধরে চলে, আর অনুষ্ঠানটা কমপ্লিট হতে মাত্র সময় লাগে 1 দিন বা 1 বেলা, ঠিক সেই রকমই প্রস্তুতি আমাদের কোষের বেলাতেও ঠিক থাকে। একটা কোষ ভাবতে পারছো, তার ঠিক সম আকৃতি, সমগুণ, সমসংখ্যক ক্রোমোজোম, সমান সমান জিন বিশিষ্ট আর একটা কোষ তৈরি করবে। ভুলভাল কিছু করে ফেললে কিন্তু আমরা আমাদের প্রজাতির অস্তিত্ব হারিয়ে ফেলবো। তাই জন্য সেম রাখতে হবে, আর সেই সেম রাখতে গেলে, সেম করতে গেলে তাকে অনেকটা কিছু প্রস্তুতি নিতে হবে। যেমন বাড়িতে আমাদের কোনো অনুষ্ঠানের আগে থেকে, অনেক দিন আগে থেকে আমাদের অনেক প্রিপারেশন চলে, শপিং করা থেকে শুরু করে, মেনু ডিসাইড করা থেকে শুরু করে, কোনখানে হবে সেটা ডিসাইড করা, এরকম অনেক কিছু। কিন্তু মূল ঘটনাটা একদিন বা 1 বেলায় সম্পন্ন হয়ে যায়। ঠিক সেরকমই ঘটনা এখানে আমাদের সেল ডিভিশনের বেলাতেও, কোষ বিভাজনের ক্ষেত্রেও। ওই জন্য ম্যাক্সিমাম টাইমটা প্রস্তুতিতেই চলে যাচ্ছে। কি কি প্রস্তুতি হয়, কেমন কেমন হয়, সেগুলো আমরা এই ইন্টারফেজের মধ্যে দেখব। এই ইন্টারফেজ এবং এটা গোটাটাই হচ্ছে গিয়ে ধরো ওই মাল্টিফেজের 24 ঘন্টা। ফার্স্ট আমাদের কি কি হয় সেগুলো দেখতে গেলে আমাদেরকে এই ভেতরে আমরা এগুলো বোঝার বা লেখার চেষ্টা করব। আগে শুরু হয় G1 দিয়ে, তারপর যথাক্রমে S দিয়ে, এবং তারপরে G2 দিয়ে ইন্টারফেজ শেষ হয়। তাহলে প্রথম কি দিয়ে শুরু হবে? G1, তারপরে S, তারপর G2। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সহজে,
মনে রাখার জন্য সুবিধার জন্য আমরা আগে এসটাকে মনে রাখবো, তাহলে আমাদের ওইটা মনে রাখতে এটা মনে রাখতে একটু হলেও সহজ হবে। এস এর মধ্যে প্রথম কি হয় না, সেখানে আমরা প্রথম দেখছি যে এই জায়গাতে ডিএনএ সংশ্লেষ হবে, ডিএনএ সংশ্লেষ। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন সংশ্লেষ। তাহলে একটা হচ্ছে ডিএনএ সংশ্লেষ, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন সংশ্লেষ, এই দুটো এখানে হয়। আরও আছে, সেগুলো পরে পরে আসবো। ডিএনএ সংশ্লেষ এবং হিস্টোন প্রোটিন সংশ্লেষ। দেখো ডিএনএ সংশ্লেষ হতে গেলে এখানে দরকার হবে আরএনএর, তাই এখানে লিখতে হবে তার জন্য তোমাকে G1 আরএনএ সংশ্লেষ। তাহলে এটা থেকে ওটা মনে থাকবে, তুমি যদি ডিএনএ মনে রাখতে পারো ওখানে আরএনএ মনে থাকবে। যেমন ডিএনএ হচ্ছে গিয়ে এরকম ডাবল হেলিক্স, এবং আরএনএ থেকে সেটা থেকে দুটো আরএনএ মিলে এখানে একটা ডিএনএ ফর্ম করতে পারবে, বা আরএনএ থেকে ডিএনএ ফর্ম হবে। ডিএনএ সংশ্লেষ হিস্টোন প্রোটিন সংশ্লেষ হতে গেলে, আরএনএ সংশ্লেষ হতে গেলে লাগবে এনজাইম, উৎসেচক। উৎসেচক সংশ্লেষ করতে হবে এখানে। হিস্টোন প্রোটিন, প্রোটিনের একক কি? অ্যামাইনো অ্যাসিড। তার মানে দরকার হবে অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়া, তবে হবে হিস্টোন প্রোটিন। তার মানে এখানে দেখতে হবে অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে হবে, অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ। অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ হয়ে গেল, হিস্টোন প্রোটিন আলটিমেট তৈরি হবে। এবং এর সঙ্গে আরও বাকি যেগুলো মনে রাখতে হবে, বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু রয়েছে, গুরুত্বপূর্ণ আরও বেশি, যেমন মাইটোকন্ড্রিয়া, যেমন উদ্ভিদ কোষ হলে প্লাস্টিড, প্রাণী কোষ হলে সেখানে আমরা সেন্ট্রিওল, এই সমস্তগুলো গলগি বস্তু উদ্ভিদ কোষ হলে, সেই সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে এগুলো তাদের ডবল ডবল কপি তৈরি করতে শুরু করবে। অর্থাৎ ওই নামগুলোকে আমরা একটু একটু অ্যাপ্লাই করতে পারি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপরে হচ্ছে সেন্ট্রিওল, এই সবগুলো গলগি বস্তু, এরা এদের কি করছে? প্রতিলিপি গঠন করছে। মানে যদি ধরো 10টা মাইটোকন্ড্রিয়া থাকে, যদি দুটো কোষ হয়ে যায় তাহলে তো ভাগ হয়ে যাবে 5টা 5টা করে, আর 5টা 5টা করে ভাগ হলো তো মাতৃকোষের সমগুণ বা সম আকৃতি সম্পন্ন আর হলো না। তার জন্য কি করতে হবে সেখানে? তার জন্য ওই মাইটোকন্ড্রিয়াগুলোকে যা ছিল সংখ্যায় তার থেকে ডবল হতে হবে, আর ডাবল হতে গেলে ওদেরকে ওইভাবে প্রতিলিপি গঠন করতে হবে। এই সমস্ত হচ্ছে G1 এর কাজ। এর সঙ্গে ডিএনএ সংশ্লেষ, হিস্টোন প্রোটিন সংশ্লেষ, তো এগুলো থাকলে এগুলো এসে যাবে। তার সঙ্গে এখানে হবে আরও অনেক উৎসেচক তৈরির ঘটনা, উৎসেচক তৈরি করবে, এটাও মনে রাখতে হবে। G1 থেকে এস ফেজ যাওয়ার জন্য একটা জায়গা আছে যেটাকে বলে চেক পয়েন্ট। এই চেক পয়েন্টের নাম হচ্ছে G1S চেক পয়েন্ট, দুটোর মাঝখানে আছে। যদি দেখা যায় যে এই সব উপাদানগুলোর সঠিক মাত্রায় সঠিকভাবে তৈরি হতে পেরেছে, তখনই একমাত্র এই দিক মানে সিস্টেমটা এদিক থেকে অন্য দিকে যেতে পারবে, অর্থাৎ তখনই এটা এই দিকে যেতে পারবে। যদি দেখা যায় এগুলো সঠিক মাত্রায় হয়ে নেই, তখন কিন্তু এই চেক পয়েন্ট এদিক থেকে এদিকে রান করতে দেবে না, ওরা বাধা দেবে এবং আটকে দেবে। যেমনটা হয় আমাদের স্নায়ু কোষের ক্ষেত্রে। স্নায়ু কোষের ক্ষেত্রে তাদের যে সেন্ট্রিওল সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে প্রাণী কোষের। প্রাণী কোষের মধ্যে যে স্নায়ু কোষ, সেই স্নায়ু কোষ বা নিউরন, তাদের ক্ষেত্রে সেন্ট্রিওল নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এবার যখন দেখা যাচ্ছে এই সমস্ত কোষ অঙ্গাণুগুলো তাদের প্রতিলিপি গঠন করছে, সেন্ট্রিওল তো করতে পারছে না, যেহেতু পারছে না তাই জন্য এই চেক পয়েন্ট পর্যন্ত এসে সেন্ট্রিওল না থাকার জন্য আর নেক্সট লেভেল যেতে পারছে না আমাদের নিউরনগুলো, তাই জন্য নিউরনগুলো আর বিভাজিত হতে পারছে না, তাই ওরা আবার ব্যাক করে যাচ্ছে। এবং এই যে জায়গাটার থেকে আমরা এরকম লিখতে পারি G0 দশা বা ফেজ, এই G0 দশাতে সবসময় থেকে যাচ্ছে আমাদের নিউরনরা। তাই নিউরনরা কখনোই কোষের বিভাজন করতে সক্ষম নয়। যারা পারছে সোমাটিক সেল বাকিরা, তারা নেক্সট লেভেল যেতে পারছে।
অর্থাৎ G1 থেকে S ফেজে প্রবেশ করতে পারছে এবং S ফেজে প্রবেশ করে তারা এই সমস্ত ঘটনাগুলো করছে। এখানে বলে রাখা ভালো, এই যে ডিএনএ সংশ্লেষ, এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে, খেয়াল করতে হবে, বুঝতে হবে। একটা কোষের মধ্যে, ধরো মানুষের কোষ, মানুষ এই মানুষের একটা, ধরো তাদের দেহের মধ্যে কোষ আছে 2n। এখানে কিন্তু জেনে রাখতে হবে এর নাম্বার কিন্তু মানুষের বেলায় 46। এই যে 46টা আছে, এটা হচ্ছে বলতে পারো ক্রোমোজোম সংখ্যা বা ক্রোমোজোম প্রকৃতি, ডিপ্লয়েড এরকম বলা যেতে পারে। কিন্তু এই কোষটার মধ্যে ডিএনএ আছে, কারণ ক্রোমোজোম তো ডিএনএ দিয়েই তৈরি হয়, আমরা একটু আগে শিখেছিলাম আগে প্রথম দিকে। সেই ডিএনএর পরিমাণটা এন এর জন্য হয় সি, মানে হ্যাপ্লয়েড কোষের জন্য হচ্ছে সি, আর এই 2n এর জন্য হবে 2c। 2cটা আসলে কি তাহলে? ডিএনএ পরিমাণ। তাহলে একটা 2n অর্থাৎ ডিপ্লয়েড কোষে ডিএনএ পরিমাণ কত? 2c। মনে থাকবে 2n যেখানে কোষ সেখানে ডিএনএ পরিমাণ, মানে ক্রোমোজোম, সেখানে ডিএনএ পরিমাণ 2c। এবার দেখা যাচ্ছে, দেখো একটা কোষ থেকে এই যে ফেজটা পড়ছে, এখানে কি দেখছি? একটা ডিপ্লয়েড কোষ আছে 2n, আলটিমেট সে তৈরি করবে দুটো হ্যাপ্লয়েড কোষ, অর্থাৎ আরও দুটো 2n তৈরি করবে। মানে তোমার কাছে আছে 10 টাকা, তোমাকে তোমার ভাইকে আর বোনকে দিতে হবে 10 টাকা করে। কি করে দেবে? অর্ধেক ভাগ করে তো 5 টাকা করে হয়ে যাবে। ওরা 5 টাকা করে নেবে না, ওরা 10 টাকা করেই এক একজন নেবে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমার কাছে 10 টাকাই আছে আপাতত, তোমাকে আজকের মধ্যে, যদি কালকে দিতে হয় ধরো ওদেরকে, আজকের মধ্যে আরও 10 টাকা ইনকাম করতে হবে, কিংবা তোমার 10 টাকাটাকে কোনোভাবে হোক 20 টাকা করতেই হবে, নাহলে দিতে পারবে না তো ওদেরকে। ঠিক এইরকম জিনিস এখানেও। এখানে যে পরিমাণ ডিএনএ ছিল সেই ডিএনএটাকে বাড়িয়ে নিতে হবে। ডিএনএ এর পরিমাণ বাড়াতে বলছি, কিন্তু আমি কিন্তু ক্রোমোজোম সংখ্যা বাড়িয়ে নিই বলছি। ক্রোমোজোম সংখ্যা তো এইটা 2n হয়েই আছে, কিন্তু এক একটা ক্রোমোজোমে ডিএনএ এর পরিমাণটা বাড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে করে এরপর ক্রোমোজোম যখন ভেঙে দুটো হয়ে যাবে তখনও ডিএনএটা একই পরিমাণ থাকে। ঠিক ওই জিনিসটা এখানে হচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট ক্রোমোজোম বা 2n ক্রোমোজোমের মধ্যে তুমি দেখছো ডিএনএ আছে 2c। এই 2cর ডিএনএটাকে তোমাকে বাড়াতে হবে, মানে আমাদের কোষ বাড়িয়ে নেবে এবং বাড়িয়ে নিয়ে করবে সেখানে 4c। তাই জন্য এবার যখন ভাগ হয়ে যাবে তখন 2c করেই ভাগে পাবে এক একজন। ওই যে তোমার 10 টাকাটা তুমি 20 টাকা করে নিলে, এবার তুমি দুজনকেই 10 টাকা করে ভাগে ভাগে দিতে পারবে। ঠিক সেই রকম এখানে এই ডিএনএ সংশ্লেষের ক্ষেত্রে তোমাকে এখানে মনে রাখতে হবে যে এখানে 2c থেকে 4c হয়। কি জিনিস? ডিএনএ এর পরিমাণটা হয়। ক্রোমোজোম বাড়ে কিন্তু বলছি না। ক্রোমোজোম কটা আছে? 46টাই আছে। 46টাই আছে, কিন্তু তাদের মধ্যে ডিএনএ এর পরিমাণটা বেড়ে গেল। তাহলে এইরকম একটা পেন আছে, এই পেনটার মধ্যে এতটা কালি থাকার কথা, ধরো না পেনটা কালি দিয়ে তৈরি, এতটা কালি থাকার কথা। এবার আর একটা পেন এখান থেকে, মানে এখান থেকে দুটো পেন তৈরি হয়ে যাবে। তাহলে তো কালি তো এইটুকু ছিল, তাহলে আমি যদি সমান কালি দেওয়া যুক্ত এরকম দুটো পেন তৈরি করি, তাহলে এক একটা ভাগে তো এইটুকু করে কালি পাবে। তা তো হবে না, আমার সমান চাই। তার মানে কালি এইটুকু থাকলে হবে না, কালিটাকে ভর্তি করতে হবে প্রথমে, তারপর এক একজন ভাগে এতটা করে পাবে। ঠিক সেই রকম এখানে ডিএনএ তো 46টা আছি, সেটা আবার কোথায় যাবে? সেটা তো আর তার থেকে বাড়াতে আমি পারছি। ক্রোমোজোম তো 46টা আছি, তার থেকে বাড়াতে পারছি না, কিন্তু ক্রোমোজোমগুলো তৈরি হচ্ছে ডিএনএ দিয়ে, সেটা বাড়ানো যায়, তাই সেটা বাড়িয়ে নিচ্ছে। আগে একটা ক্রোমোজোমে যতটা ডিএনএ ছিল এখন তার ডাবল হয়ে যাচ্ছে, যাতে পরে কমে গেলে সমান সমান হতে পারে। তার মানে সেই 2c থেকে 4c ডিএনএ এর পরিমাণটা সেটা বাড়ছে, সেটা হচ্ছে কি সংশ্লেষ দশা। সংশ্লেষ হচ্ছে এস ফর সিনথেসিস, সিনথেসিসের বাংলা সংশ্লেষ। হয়ে গেল এটা। নেক্সটটাই আমরা দেখবো G2 তে যাচ্ছে কি হচ্ছে। G2 তে গেলে দেখতে পাবো সেখানে হচ্ছে যা যা হয়, ডিএনএ সংশ্লেষ হয়েছে, আবারও আরএনএ এর প্রয়োজন হবে। আবার সেখানে দেখবো আরএনএ সিনথেসিস হচ্ছে, সিনথেসিস মানে সংশ্লেষ। তার সঙ্গে সেখানে আরও অনেক উৎসেচক প্রয়োজন হবে, সেই উৎসেচকগুলোর আবারও সংশ্লেষ হতে শুরু করবে। সেখানে দেখে নেওয়া হবে যে সমস্ত কোষ অঙ্গাণুগুলো সঠিক মাত্রায় আছে কিনা। মানে এই যে তৈরি হয়েছিল এরা, আরেকবার ফাইনাল চেকিং এখানে হয়ে যাচ্ছে, কারণ নেক্সট লেভেলতে এবার মাইটোটিক ফেজে ঢুকে যাবে, ইন্টারফেস শেষ হতে চললো।
সেগুলো যদি হয় তাহলে ঠিক আছে। এইরকমভাবে পরপর, এখানে কোনো চেক পয়েন্ট নেই, এখানে কোনো চেক পয়েন্ট থাকবে না, তাই র্যান্ডাম এখান থেকে ওখানে চলে যাবে নেক্সট লেভেলটা। আবারও বলছি, এটা কিন্তু একটা কোষের ছবি নয়, এটা একটা ডায়াগ্রাম, শুধু পাই চার্ট। কেউ ভেবো না যে একটা গোটা কোষের এতটা নিয়ে G1 এতটা নিয়ে S, সেটা নয় কিন্তু মোটেই। যখন G1 হয় গোটা কোষ জুড়েই হচ্ছে ঘটনাটা এটা, যখন S হয় গোটা কোষ জুড়েই S হচ্ছে, যখন G2 হয় গোটা কোষটা জুড়েই কিন্তু G2 হচ্ছে। ভেবেও না যে গোল মতো আছে মানে একটা কোষের আমরা এই পাট পাট অংশ দেখছি, এটা সেল নয়, এটা একটা পাই চার্ট মাত্র। ধরো আমি অঙ্কে পেলাম 10, ইংরেজিতে পেলাম 5, বাংলায় পেলাম 2, এরকম করে 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 আমরা সেই ছোটবেলায় এরকম টাইপের একটা ভাগ করতাম না, এরকম ভাবে কি কত নম্বর পেলাম, তাহলে অঙ্কের এখানে 10 নম্বর, বাংলার এখানে হয়তো 10 নম্বর, ইংরেজি হয়তো 4 নম্বর, সায়েন্সে হয়তো 5 নম্বর, এরকম করে ভাগ করতাম। ওই 100-র মধ্যে কত পার্সেন্টেজ, সেই 100-র মধ্যে কত পার্সেন্টেজের মতো খানিকটা জিনিসটা হচ্ছে এইটা। অনেকে আমরা হয়তো ভুল করে ফেলি, ভাবি যে ওটা একটা কোষ, না সেটা মোটেই নয়। ওটা তো এইগুলো যখন কমপ্লিট হয়ে যাচ্ছে আলটিমেট সবটা, তখন ইন্টারফেস শেষ হয়ে যাচ্ছে, মানে প্রস্তুতি দশা শেষ। অলরেডি প্রায় 23 ঘন্টার ঘটনা কমপ্লিট হয়ে গেছে। পড়ে থাকছে মাত্র মাইটোটিক ফেজের 1 ঘন্টার বিষয়টা, কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনো কিন্তু কোষের বিভাজন হয়নি, এখন অবধি প্রস্তুতি হয়েছে হিস্টোন প্রোটিন দিয়ে, বিভিন্ন টাইপের উৎসেচক দিয়ে, কোষ অঙ্গাণুগুলো ডবল ডবল পার্টে ভাগ হয়ে, ডিএনএ তৈরি হয়ে, আরএনএ তৈরি হয়ে, হিস্টোন প্রোটিন তৈরি হয়ে, এই সমস্ত প্রিপারেশন এতক্ষণ ধরে চলেছে। এবার আসল কাজটা হবে, হতে পারে 1 ঘন্টা, যেটাই আসল কাজ। সেটা কি? 2 রকমের বিভাজন, একটা নিউক্লিয়াসের আর একটা সাইটোপ্লাজমের। এই জায়গাটায় সেই বিভাজনটা হবে। তারপরে এখানে 2 ভাগে আবার ভাগ করি এটাকে। এই জায়গাটা যেটা, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর এটা হচ্ছে সাইটোকাইনেসিস। সব লিখলাম না, জায়গাও কম সময়ও কম। এই দুটো ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, আলটিমেট তাকে কি বলা হয়? মাইটোটিক ফেজ। ক্যারিওকাইনেসিস মানে কার বিভাজন? নিউক্লিয়াসের। সাইটোকাইনেসিস মানে কার? সাইটোপ্লাজমের। ক্যারিওকাইনেসিসের আবার 4টে ভাগ আছে। প্রথম ভাগকে বলে প্রোফেজ, তারপরটাকে বলে মেটাফেজ, তারপরটাকে অ্যানাফেজ, তারপরটাকে টেলোফেজ। আমি শর্টকাটে শুধুমাত্র প্রথম অক্ষর লিখেছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। যখন এই কটা কমপ্লিট হবে তখন সাইটোকাইনেসিস হয়ে শেষ হবে। যদিও বলা হয় যে সাইটোকাইনেসিস কিন্তু এই টেলোফেজের শেষে শুরু হয় না, সাইটোকাইনেসিস শুরু হয় মোটামুটি এই অ্যানাফেজের শেষে দিয়ে চলতে থাকে। এই প্রসঙ্গে বলে রাখি, আরেকটি চেক পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এই দিকে। ওই চেক পয়েন্টে, এটা যেমন একটা চেক পয়েন্ট পড়েছিলাম G1S চেক পয়েন্ট, এই চেক পয়েন্টের নাম হচ্ছে G2M চেক পয়েন্ট। M ফর মাইটোটিকের M। ঠিক আছে, তাহলে দুটো চেক পয়েন্ট দেখলাম, একটা এখানে যে চেকিং করে নেয়। চেক পয়েন্ট মানে কি? ধরো তুমি কোথাও গাড়িতে যাচ্ছ, যখন দেখলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ক্রস করে অন্য কোনো ডিস্ট্রিক্টে পৌঁছচ্ছ, দেখবে পুলিশের চেক পয়েন্ট থাকে, হয়তো লাইসেন্স দেখতে চাইলো বা সামথিং চেকিং করছে কিছু একটা। অথবা যখন একটা স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছ, সেই সময় কিন্তু ওরকম ভেরিফিকেশন, চেকিং এ সমস্তগুলো চলে। ঠিক সেই জিনিসটাও এখানেও তাই হচ্ছে। যদি সবটা ঠিকঠাক না হয় তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, সব ক্যান্সার সেল কনভার্ট হয়ে যাবে এগুলো। তা সেই সবের জন্য এখান থেকে এই বিষয়টা মনে রাখার মতো। চেক পয়েন্ট গেল। এই চেক পয়েন্টের পরে এখান থেকে দেখছি যখন সব ঠিকঠাক থাকবে তখন ওই লেভেলে পৌঁছবে। যদি ঠিকঠাক না থাকে আবারও সমস্যা, ওখানে থামিয়ে দেবে, এখানে কোনো চেক পয়েন্ট থাকবে না। 3টে চেক পয়েন্ট আছে। আরেকটা চেক পয়েন্ট দেখবো এখানে, কোন ফেজে? ওটা M ফর মেটাফেজ। মেটাফেজে সেটাকে আবার M চেক পয়েন্ট বলে। এইটার M মানে হচ্ছে মাইটোটিকের M, আর এই মেটাফেজের চেক পয়েন্টের M মানে হচ্ছে ওটা মেটাফেজের, মানে ক্যারিওকাইনেসিসের একটি ভাগ। এইভাবে পরপর হবে, বুঝতে পারা গেছে? আচ্ছা, এইগুলো কি হয় আর এখানে দেখানো যাবে না, ছবি এঁকে নেক্সটে দেখাতে হবে। তাহলে আমরা এখন কি শিখবো? ক্যারিওকাইনেসিসের আর সাইটোকাইনেসিসের এই পোর্শনটা শিখবো, যেটা 1 ঘন্টা বা তার কম সময়ে সম্পন্ন হয় সেটা। বোঝা গেছে? আমি তাহলে নেক্সটে এই পোর্শনটুকুর জন্য পরেরটাতে যাচ্ছি, নেক্সট স্লাইডে। তাহলে আমরা শিখছি এখন ক্যারিওকাইনেসিস।
কেরোকেনাসের কথা মানে কি? নিউক্লিয়াসের ডিভিশন বা বিভাজন। এই নিউক্লিয়াসের বিভাজনের 4টে ভাগ বললাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ হচ্ছে একদম শুরুর দিকের ফেজ। প্রথম একটা ধরে নাও কোষ এরকম ছিল, তার নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে গেছে। এই নিউক্লিয়াসের ভেতর দিকে এখানে একটা অংশ আছে যার নাম নিউক্লিওলাস, আর বাইরের দিকে এখানে এরকম প্রচুর জালের মতো অংশ আছে, এরকম জালকের এইরকম। যত সময় যাবে এরকম করে পেঁচে যেতে শুরু করবে এই ভেতরটাতে। ও যত সময় যাবে এইরকম আমাদের শরীরে 46টা হবে ওই জায়গাটার ভেতরে, সবটাই এই জায়গার মধ্যে 46টা হবে আমাদের শরীরের মধ্যে। বেশ, এই একটা কোশ্চেন গেল। তার মধ্যে কিন্তু তাহলে আমরা যে হিস্টোন, প্রোটিন যা শিখেছিলাম সব কিন্তু আছে, সব তৈরি হতে শুরু করবে। না, সবার আলাদা আলাদা, মিলতেও পারে কারোর সঙ্গে কারোর, কিন্তু সব র্যান্ডাম চেঞ্জ সবার। যেমন আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে যেটা পড়বো মটর গাছ সম্পর্কে, আমাদের যেমন 46, ওখানে 14 বিভিন্ন গাছের বেলায়, বিভিন্ন প্রাণীর বেলায়, বিভিন্ন মানুষের বেলায় 46। আচ্ছা, তো এরকম হতে শুরু করবে যত সময় যাবে। ধীরে 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 দেখতে পাবো আমরা এই জায়গায় আরও কি হচ্ছে, নিউক্লিওলাস আস্তে 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 অবলুপ্ত হতে শুরু করছে, এবং নিউক্লিয় পর্দাটাও আস্তে আস্তে অবলুপ্ত হতে শুরু করছে। আমরা কিন্তু প্রোফেজ নিয়ে আলোচনা করছি, তাহলে প্রোফেজের মধ্যে এইগুলো পরপর সব নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দাগুলো অবলুপ্ত হচ্ছে। এরকম নিউক্লিয় পর্দাগুলো অবলুপ্ত হচ্ছে, আর ক্রমশ ক্রোমোজোমগুলো আস্তে 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 সুগঠিত হচ্ছে। তাদের মধ্যে যে ক্রোমাটিড বাহু, সেই বাহুগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। মানে ক্রোমোজোমটা এরকম একটা গঠন। ধীরে 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 দেখা যাচ্ছে এই দিকের বাহু আস্তে আস্তে সুস্পষ্ট হচ্ছে। মানে দেখতে অনেকটা যত সময় যাচ্ছে এরকম টাইপ নিয়ে নিচ্ছে সে, তার শেপটা যত সময় যাচ্ছে সে এইভাবে নিচ্ছে। কোথায় হচ্ছে? এই ভিতরে। কতগুলো হচ্ছে? মানুষ হলে 46, বা যে জীব হবে, যে উদ্ভিদ হবে, যে প্রাণী হবে তার বেলায় এমনটা। দেহকোষে হচ্ছে তো। দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 44টা। দেহকোষ কেন হতে যাবে? আমাদের তো কোটি কোটি কোষ আছে। আর তুমি যেটা বলছো 46টা, হ্যাঁ 44টা দুটো নিয়েই তো এটা হচ্ছে, 46টাই হবে। তাহলে ক্রোমোজোম যে 46টা ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমে 44টার দুটো, মোট তো 46টা, সবই আছে এখানে ঢুকে আছে। ঠিক আছে? তুমি যেটা বলছিলে ওটা অন্যরকম বলছো। তুমি ওটা বলছো যে আমাদের ওই ক্রোমোজোমগুলোর কাজ সম্পর্কে কথা বলছো। ক্রোমোজোম দু রকমের, একটা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে অ্যালোজোম। এই অটোজোমের সংখ্যা 44, অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2। এই অটোজোম 44টা আমাদের সারা দেহের যত রকমের জিনগত বৈশিষ্ট্য আছে সমস্ত কিছুকে বহন করছে পিতৃমাতৃ জনু থেকে অপত্য জনুতে। এটা হলো এদের কাজ। আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমদের মূল কাজ হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করা, অর্থাৎ অপত্য জীবটা পুরুষ হবে না মহিলা হবে সেইটা নির্ধারণ করা। এছাড়াও নির্দিষ্ট কিছু ডিজিজ, কিছু হয়তো ইনহেরিটেড কিছু রোগ আছে সেগুলো, অথবা কিছু YX ক্রোমোজোম বাহিত কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো বহন করা ওদের কাজ। আসলে মোট অটোজোম অ্যালোজোম নিয়ে মোট কত 46টা হয়, সেই 46ই এখানে হচ্ছে। এবার 46-এর ধরন হচ্ছে 44 আর 2, সে ধরন তো এর মধ্যে ঢুকেই আছে, সবটা অসুবিধা নেই তো কিছু, সবটার মধ্যে হচ্ছে। ঠিক আছে, এটা সাধারণ একটা দেহকোষ সেই হিসেবে আমরা পড়ছি। তাহলে এরকম হয়ে গেল। যখন মোটামুটি সুস্পষ্ট সব ঠিকঠাক করে হয়ে গেল, প্রোফেজ শেষ হয়ে গেল। এরপর শুরু হবে মেটাফেজ, এবং মেটাফেজের জাস্ট যখন শুরু হবে, একদম আর্লি স্টেজে আছে, তখন দেখতে পাবো আমরা নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত, নিউক্লিয় পর্দাটা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। এখানে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমগুলো দেখতে পাবো আমরা এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। তার মানে সেখানে ছবিটা যদি আমরা ভালো করে দেখি, সেখানে দেখতে পাবো কেমন ধরনের ছবি তৈরি হচ্ছে, এই রকম।
সব আঁকা সম্ভব নয়, কিন্তু মনে রাখতে হবে এখানে 46টা, এরকম মানুষ হলে 46টা আছে। তৈরি হয়ে যাচ্ছে মেটাফেজ। মেটাফেজ যখন মোটামুটি একটা এগিয়ে যাচ্ছে স্টেজটা আরও বেশি, তখন সেখানে দেখতে পাবো এরাই ধীরে 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 এরকম গঠন তৈরি করে ফেলবে। অর্থাৎ তারা মাঝ বরাবর দুভাগে এরকম ভাগ হতে শুরু করবে এবং এক্সের মতো একটা গঠন। এটা আর কিছুই না, এটা এইরকমই ছিল, মানে এই ভেতরে এরকম আছে, প্রথমটা ভেতরটা ছিল এইরকম অংশ হয়ে সেখান থেকে হয়ে যাচ্ছে আলটিমেট এরকম। আরও শত সময় যাবে এগুলোরা হতে শুরু করবে এবং আলটিমেট এখানে যদি আমরা ছবিটাকে দেখতে যাই তাহলে সেই ছবির মধ্যে আমরা দেখতে পাবো এরকম ঘটনা। এরকম ছিল আলটিমেট, তারা শুরু হয়ে যাবে এরকম পি বাহু কিউ বাহুতে ভাগ হয়ে গিয়ে এরকম গঠন দেখতে পাবো। আরও আছে র্যান্ডাম, এরকম আছে। এইভাবে মেটাফেজ কমপ্লিট হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে অ্যানাফেজ স্টেজ শুরু হচ্ছে। যখন অ্যানাফেজ স্টেজ শুরু হচ্ছে, সেই অ্যানাফেজ স্টেজে দেখতে পাবো আমরা ক্রোমোজোমগুলো। আচ্ছা, এই আরেকটা বিষয় বলে রাখি, মেটাফেজ যখন এখানে চলছে সেই সময় একদম এই প্রান্তে একটি সেন্ট্রোমিয়ার প্রাণীকোষ হলে, এই প্রান্তে আরেকটি সেন্ট্রোমিয়ার পৌঁছে গেছে। এই যে সেন্ট্রোমিয়ার ডবল ডবল কপি করেছিল সেই সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ারের মধ্যে তাদের চারপাশে রয়েছে এক ধরনের এরকম রশ্মি, যেগুলোকে অ্যাস্ট্রাল রশ্মি বলা হয়। এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো আস্তে 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 বাড়তে শুরু করছে। যত সময় যাচ্ছে অ্যাস্ট্রাল রশ্মিগুলো আস্তে আস্তে ওপর নিচ বরাবর একটা রশ্মি আরেকটা রশ্মিকে ধরে ফেলছে এইভাবে দুই প্রান্ত থেকে এইভাবে এরা একজন আরেকজনকে এরকম করে ধরছে। এইভাবে ধরে 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 পুরো জায়গাটা জুড়ে স্পিন্ডেল ফাইবার বা বেম তন্তু সৃষ্টি করছে। তাহলে অ্যাস্ট্রাল রশ্মি বেম তন্তু সৃষ্টি করছে। যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলি, সেখানে তো এরকম সেন্ট্রোমিয়ার নেই, সেন্ট্রোজোম নেই, সেন্ট্রোজোম না থাকার জন্য তারা কি করছে, তাদের মাইক্রোটিবিউল আছে, তারা মাইক্রোটিবিউল দিয়ে এরকম করে করে পরপর বেম তন্তু তৈরি করছে। একে বলে বেম তন্তু, বেম ফাইবার। হ্যাঁ, মেটাফেজে তৈরি হতে শুরু করে দিচ্ছে। মেটাফেজে সবটা তো শুরু হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সঠিকভাবে বেম তন্তুর গঠন মেটাফেজে। প্রোফেজে দেখা যাবে, প্রোফেজের ক্ষেত্রে কি দেখতে পাবো, প্রোফেজে দেখতে পাবো এই জায়গাতে এই যে সেন্ট্রোজোমগুলো তারা দু প্রান্তে সরে যাচ্ছে, তাদের অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হতে শুরু করছে। যখন তারা দু প্রান্তে চলে গেল তখন সম্পূর্ণভাবে অ্যাস্ট্রাল রশ্মিগুলো যোগসূত্র স্থাপন করছে, সেটা কিন্তু মেটাফেজ দশায় কমপ্লিট করছে এবং মেটাফেজ দশায় দু প্রান্তের মধ্যে থেকে গেল ওরা সবাই। এখানে দু রকমের আমরা দেখবো এই বেম তন্তু তৈরি হচ্ছে, একটা বিচ্ছিন্ন, একটা অবিচ্ছিন্ন। এর মানে কি, ধরো এখানে একটা ক্রোমোজোম আছে, এরকম একটা বেম তন্তু এলো আবার এরকম বেরিয়ে গেল, এখানে মাঝখান থেকে কেটে গেল, তো এটাকে বলে অবিচ্ছিন্ন। আবার এখান থেকে শুরু হলো এরকম সোজা এলো দু প্রান্তের মধ্যে, এটাকে বলা হচ্ছে, এটা হলো অবিচ্ছিন্ন। আর এইটাকে বলা হচ্ছে মাঝখানে কেটে গেছে মানে এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন। তার মানে একটা, এটা হচ্ছে কন্টিনিউয়াস আর এইটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউ, কেটে গেছে। এইরকম দু রকমই থাকতে পারে ক্রোমোসোম। তো আমার এখানে আমি যদি মানুষ ভাবি 46টা, তা বলে কি 46টাই ওখানে শুধু বেমতন্তু তৈরি হবে? নিশ্চয়ই না, অনেক বেশি হয়েছে। আর সেই অনেক বেশির মধ্যে তাহলে কিছু এরকম কন্টিনিউ, কিছু ডিসকন্টিনিউ এই প্রান্ত থেকে ও প্রান্তের মধ্যে রয়ে গেছে। এই যে কন্টিনিউ আর ডিসকন্টিনিউ এর পুরো বিষয়টা দেখছি আমরা, একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে রয়ে গেছে। সেখানে দেখতে পাবো কি, যে এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে এবার যদি আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজে দেখি, অ্যানাফেজে দেখতে পাবো তাদের সেলগুলো, মানে এই যে পরপর পরপর থাকে ক্রোমোজোমগুলো, সেই ক্রোমোজোমগুলো সবাই এখন মাঝ বরাবর চলে এসছে দেখতে পাবো। ধরো এই রংটা দিয়ে দেখি, ক্রোমোজোমগুলো আস্তে আস্তে ওই দড়ির মতো অংশগুলোতে টান পড়ছে আর তারা সবাই এখন এরকম মাঝ বরাবর চলে এসছে একটা
মেটাফেজিও প্লেট বরাবর, সব মাঝখানে মাঝখানে, এবং তার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে এপাশে এরকম বিচ্ছিন্ন তন্তুগুলো সব ক্রোমোসোমগুলোকে এইভাবে ধরে আছে, এইভাবে পরপর পরপর এইরকম অ্যানাফেজিও প্লেট গঠন করছে। অলরেডি ক্রোমোসোমগুলোকে আমরা এভাবে আঁকতে পারি। তাহলে তো দুটো দুটো করে হয়েই গেছে, এরকম ক্রোমাটিড আগেই দেখেছি আমরা, এরকম হয়ে আছে প্রত্যেকে, এবং তারা মাঝ বরাবর অবস্থান করছে। যখন তাদের এরকম একটা ঘটনা চলছে, দুদিকের মধ্যে এরকম যখন তাদেরকে বেমতন্তুগুলো টানছে, সেই সময় এই মাঝ বরাবর অংশটা, এই যে যেখানটা আমি এখন দাগ দিচ্ছি, এই অংশটা কেটে যাবে, এবং কেটে গিয়ে তাদের দু প্রান্তে তারা দুটো ভাগ হয়ে যাবে, একটা এরকম আর একটা এরকম, মানে দুটো আলাদা আলাদা করে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে বিচ্ছিন্ন হলে কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি আগে থেকেই ডিএনএটা তার ডাবল হয়ে আছে, তাই জন্য একটা ডিএনএ যা হওয়ার কথা থেকে ডাবল এখানে হয়ে আছে, মানে বিচ্ছিন্ন হয়ে গেলেও এখানে সমান সংখ্যক হয়ে গেল। মানে ধরো এটা ধরো সেই প্রথম থেকেই আমরা জানি 4C হয়ে আছে, তার মানে এটাও 4C হয়েছিল, তার মানে এটাও সেই 2C, এটাও 2C হয়ে আছে, তাই সেই আগে মাপচিক ক্রোমোসোমের সমান হয়ে গেছে, এখানে কোনো অসুবিধা নেই। ধরো একটা 2C ছিল, সেখান থেকে আস্তে আস্তে 4C, সেখান থেকে আবার দুভাগে ভাগে 2C করে হয়ে গেছে, তাই কোনো সমস্যা নেই। এখন দেখতে পাবো নেক্সট লেভেলে কি দেখবো, যে এই অ্যানাফেজ যখন ঘটবে তখন অ্যানাফেজিও চলন ঘটবে। অ্যানাফেজিও চলন মানে কি? মানে হচ্ছে এদের এই বেম তন্তু বরাবর দুই প্রান্তে গমন শুরু করবে, মাঝ বরাবর কেটে যাবে, আর কিছুগুলো ওদিকে অর্ধেকগুলো এদিকে, অর্থাৎ মোট এখানে যে 46টা পরপর ছিল বলছিলাম আমরা, সেই 46টার অর্ধেকগুলো ওদিকে অর্ধেকগুলো এদিকে আসবে, কিন্তু 46টাই আলটিমেট এদিক ওদিক পৌঁছবে। কারণ কি, এইরকম 46টা ছিল, যখন কেটে গেল তখন তার 46টা করেই তো ভাগে চলে গেল, তাই না? মানে 46টা তো এরকম এক্স এর মতো করে ছিল, কেটে গেল মানে তার ডবল হয়ে গেল, দিয়ে আবার অর্ধেক ওদিক গেল, মানে 46টা ওদিক গেল, 46টা এদিক এলো। আলটিমেট ছবিটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম ছবি। সেখানে দেখতে পাবো আলটিমেট ছবিতে এখানেও আস্তে আস্তে তারা কি করছে, দুই মেরুর দিকে চলে আসছে। সব আঁকছি না, সবই এরকম চলে এসছে ধরতে হবে। যখনই এরকম অ্যানাফেজ চলছে, দুই মেরুর দিকে চলে এলো, প্রাণী কোষ হলে আস্তে আস্তে এরকম একটা খাঁজের সৃষ্টি হচ্ছে, যেটাকে খাঁজ বা ভাঁজ বা ফাড়ো বলা হয়, অর্থাৎ সাইটোকাইনেসিস অলরেডি শুরু হয়ে যাচ্ছে। যখন সম্পূর্ণভাবে ক্রোমোজোমটা দুই মেরুর দিকে চলে এসেছে, তখন এই খাঁজটা আস্তে আস্তে বাড়ছে প্রাণী কোষে। উদ্ভিদ কোষে এটা হয় না। উদ্ভিদ কোষে যেটা হয় সেটা হচ্ছে, উদ্ভিদ কোষের বেলায় মাঝ বরাবর কিছু নির্দিষ্ট সংখ্যক দেখতে পাওয়া যায় সেলুলোজ জাতীয় উপাদান এসে যুক্ত হচ্ছে। এই সেলুলোজ উপাদানগুলো ক্রমশ ঘন হচ্ছে এই উদ্ভিদ কোষটার বেলাতে। এই সেলুলোজগুলো আস্তে আস্তে ঘন হয়ে তারা আবার একটা প্রাচীরের মতো গঠন সৃষ্টি করছে উদ্ভিদ কোষের বেলায়। এইভাবে এরা যখন সব চলে এলো এই পোর্শনটাতে বা এই পোর্শনটাতে, তখন এই আস্তে আস্তে এই যে প্যাচগুলো ছিল, মানে ক্রোমোজোমের নির্দিষ্ট আকার ছিল, সেই আকারগুলো আবার খুলে যাচ্ছে। খুলে যাচ্ছে মানে ক্রোমোজোমটা দেখতে ছিল এরকম, সে আবার খুলে গিয়ে দেখতে পাওয়া যাবে হয়তো এরকম আবার প্যাচের মতো হয়ে যাচ্ছে, মানে আবার আগের মতো জালকের মতো হয়ে যাচ্ছে। তার মানে এখানে ক্রোমোজোমটা যেমন সুগঠিত হয়ে উঠেছিল, আবার সে আগের মতো এলোমেলো হয়ে যাবে। সেই স্টেজটা হচ্ছে টেলোফেজ। এই টেলোফেজ স্টেজের মধ্যে দেখতে পাওয়া যায় প্রোফেজের ঠিক উল্টো অবস্থা, অর্থাৎ প্রচুর জল এসে ঢুকবে এখানে। আগের বার মনে আছে জল বেরিয়ে গেছিল, এবার ঢুকছে, তাহলে জল যোজন হবে। সেখানে দেখতে পাবো আমরা এই জায়গাতে আরো হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে ক্রোমোজোমগুলো আগের বার তো কুণ্ডলীকৃত হয়েছিল, বা যাকে বলা হয় স্পাইরালাইজেশন, স্পাইরালাইজেশন, এবারে হয়ে যাবে ডি স্পাইরালাইজেশন। ডি মানে উল্টো, তার মানে আগে ছিল কুণ্ডলীর মতো হওয়া, এবারে এরা এরকম সুন্দর দেখতে থাকবে না, এরা টেরা বেঁকা হয়ে যাবে, এরা সবাই টেরা বেঁকা এরকম দেখতে হয়ে যাবে। যত সময় যেতে থাকবে ওরা সম্পূর্ণভাবে নিজেরা একে অন্যের সঙ্গে জড়িয়ে যাবে, দিয়ে আগের মতোই সেই ক্রোমাটিন ফাইবার যেমন দেখতে হয় আমরা দড়ির মতো আঁকি, সেই দড়ির মতো দেখতে হয়ে যাবে টেলোফেজের মধ্যে। যত সময় যাচ্ছে এরা এইরকম একটা বিশেষ গঠন সৃষ্টি করছে। এদের চারদিকে প্রচুর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম চলে আসবে এবং এদেরকে ঘিরে ধরবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER, এদেরকে ঘিরে ধরবে।
দিয়ে এদের একটা নিউক্লিয় পর্দা তৈরি করে ফেলবে, নিউক্লিয় পর্দা তৈরি করে ফেলবে দুদিকে। এই ক্রোমোজোমগুলোর মধ্যে যেখানটা আমরা অলরেডি আগে পড়েছিলাম NOR নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, সেই জায়গাটা একটা সুসংগঠিত নিউক্লিওলাস তৈরি করে ফেলবে এদের ভেতরে। তার মানে ধীরে 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 ER তাদের চারদিকে একটা নিউক্লিয় পর্দা তৈরি করে ফেলবে, আর NOR নিউক্লিওলাস তৈরি করে ফেলবে। এইভাবে দুটো আলাদা আলাদা সদ্য নিউক্লিয়াস প্রস্তুত হয়ে যাবে। ততক্ষণে প্রাণীকোষ হলে এইরকম করে একটা হাড়ও যেটা তৈরি হচ্ছিল বা খাঁজ যেটা তৈরি হচ্ছিল সাইটোপ্লাজম দুভাগে ভাগ হয়ে গিয়ে তারা জোড়া লেগে যাবে, এবং জোড়া লেগে গিয়ে যখন এরা একটা করে কমপ্লিট নিউক্লিয়াস হয়ে যাবে তখন আর এদের জোড়া থাকার কোনো দরকার নেই, এরা তখন মাঝখান বরাবর কেটে গিয়ে বলতে পারি আমরা যে বিচ্ছিন্ন হয়ে যাবে সম্পূর্ণ। এরকম মানে এখান থেকে বলতে পারি আমরা আলাদা একটি সেল, এবং এখান থেকে বলতে পারি আলাদা একটি সেলে ওরা বিচ্ছিন্ন হবে। এইভাবে টেলোফেজ শেষ হচ্ছে একদিকে, যেমন অন্যদিক থেকে সাইটোকাইনেসিস শেষ হয়ে ঘটনাটা ঘটছে। এবার গেল প্রাণী কোষের ঘটনা। এটা উদ্ভিদ কোষে কি হয় না, উদ্ভিদ কোষে প্রথমেই আমরা দেখেছিলাম, সেখানেও মনে করো একই রকমভাবেই এই জায়গাটাতে সেই যেমন যেমন ঘটনা হয় বললাম, সেখানে ক্রোমোজোমগুলো তাদের ক্রোমাটিড ফাইবারের মতো করে দেখতে হয়ে গেল, নিউক্লিওলাস এন্ডোরেটিকুলাম সব করলো। মাঝখানটার ক্ষেত্রে কি হয়, প্রথম বললাম এখানে মাঝ বরাবর ওদের সেলুলোজ জাতীয় উপাদান আসে, এছাড়াও লেগনিন হেমিসেলুলোজ সবই থাকতে পারে, সেগুলো আসে এবং মাঝ বরাবরটা পাঁচিলের মতো তৈরি করে, মানে ওখানটা কোষ প্রাচীর হয়ে যাবে। এই কোষটার ক্ষেত্রে তাদের গলগি বস্তু আছে, গলগি বস্তু। এই গলগি বস্তু তার থেকে ভেসিকেলগুলোকে দিয়ে দিচ্ছে, গলগি বস্তুর ভেসিকেলগুলো এরা পাচ্ছে, গলগি বস্তুর একটা উপাদান হচ্ছে ভেসিকেল, সেটা পাচ্ছে, জায়গাটা আরো পুরু হয়ে যাচ্ছে। তখন এটারই নাম হয়ে গেল ফ্র্যাগমোব্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করছে প্রথমেই। এখন এই ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করার সময় এই জায়গাটা অনেকটা পুরু হচ্ছে, ধীরে ধীরে এটাই হয়ে যাচ্ছে সেল প্লেট বা কোষ পাত। যত সময় যাচ্ছে এখানে কোষ পাত গঠিত হচ্ছে, জায়গাটা পুরু হচ্ছে, এবং এক সময় এখানে মধ্য ল্যামেলা প্রাথমিক কোষ প্রাচীর এবং গৌণ কোষ প্রাচীর তৈরির মাধ্যমে এই জায়গাটা একটি কোষ মানে প্রাচীরে পরিণত হচ্ছে এবং পর্দা গঠন করছে। পরবর্তী সময় দেখবো এটা উদ্ভিদ কোষের থেকে সম্পূর্ণ ওই দিকের উদ্ভিদ কোষ আর এই দিকের উদ্ভিদ কোষ সম্পূর্ণভাবে আলাদা আলাদা ভাগ হয়ে সেপারেট হয়ে যাচ্ছে। ওইভাবে ওদেরও সাইটোকাইনেসিস শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্যারিওকাইনেসিস আর তার সঙ্গে সাইটোকাইনেসিস এই দুটো বিষয় এখানে আমরা পড়ে ফেললাম, যেটার ফলে দেখতে যাচ্ছি যে একটা নির্দিষ্ট 2n ক্রোমোজোম কোষ থেকে দুটি অপত্য সমসংখ্যক 2n কোষ তৈরি হয়ে যাচ্ছে, উদ্ভিদ কোষে হোক বা প্রাণী কোষে হোক, দুটো ক্ষেত্রেই। এই ছিল মোটামুটি বলতে গেলে আমাদের এই অংশটা, যেটা অলরেডি আমরা মাইটোসিসের ক্ষেত্রে পড়ছিলাম। এই ছিল মাইটোসিসের ব্যাপারটা। এরপর পড়বো আমরা মিওসিস বা হ্রাস বিভাজন, যেটা সিলেবাস ইনক্লুডেড খুব একটা নেই তোমাদের জিএনএম এর ক্ষেত্রে, তবু ওটাকে বলে দেওয়া যাক। মিওসিস বা হ্রাস বিভাজন দুটো ফেজে কমপ্লিট হয়। একটাকে আমরা বলবো মিওসিস 1, আরেকটাকে বলবো মিওসিস 2। মিওসিস 1 এর ক্ষেত্রে সেখানে একটি অপত্য কোষ একটি জনিত্রী কোষ দুটি অপত্য কোষ সৃষ্টি করে, একটি জনিত্র কোষ দুটি অপত্য কোষ সৃষ্টি করে, এবং সেটা মিওসিস 1-এ সংঘটিত হয়। কমে গেল যেহেতু এখান থেকে এগুলো ডিপ্লয়েড ছিল, হ্যাপ্লয়েড হয়ে গেছে, তাই হ্রাস বিভাজন। এই যে জনিত্রী কোষটা সেটা আসলে কি আমরা জানি, সেটা হচ্ছে জনন মাতৃকোষ, এবং সেই জনন মাতৃকোষে তৈরি হচ্ছে বা শুরু হচ্ছে মিওসিস, যার ফলে তৈরি হচ্ছে আলটিমেট গ্যামেট বা জনন কোষ, যেটা n, আর জনন মাতৃকোষ যেটা ছিল 2n। তাহলে 2n থেকে n সংগঠিত হচ্ছে এই ক্ষেত্রে। আরেকটি ভাবে ধারায় সম্পন্ন হবে, সেটা হচ্ছে এই যে n গুলো হলো, অর্থাৎ প্রথম যে জনন কোষ তৈরি হচ্ছে সেগুলো আবার নেক্সট লেভেলে দেখবো মিওসিস 2 যখন করছে তখন তাদের সমবিভাজন হচ্ছে। এখানে কিন্তু আর কমছে না, কমলে হয়তো তোমাকে লিখতে হতো n/2, তা তো নয়, n থেকে মানে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডই তৈরি হচ্ছে, এটা থেকে আবারও দুটো, এখান থেকে আবারও দুটো, সারা হচ্ছে আলটিমেট অপত্য কোষ বা গ্যামেট তৈরি হচ্ছে। এইটা অনেকটা আমাদের আগে যেটা মাইটোসিস করে এলাম তার মতো, মানে মাইটোসিস যেমন
2n থেকে 2n মানে সমান থেকে সমান যা ছিল তাই, এটাও দেখো সেই যা ছিল তাই তৈরি হচ্ছে। এরকম ঘটনা এখানে হয় মিওসিস এবং মাইটোসিসের ক্ষেত্রে, দুটোর জন্য একটু হলো আলাদা আলাদা। মাইটোসিস কেবলমাত্র জনন মাতৃকোষেই হবে, মানে জনন কোষ তৈরির উদ্দেশ্যেই হবে, আর মিওসিস কিন্তু সেটা নয়। যখন এখানে হ্রাস বিভাজন ঘটছে, কমে যাচ্ছে, সেই হ্রাস বিভাজন ঘটার সময় দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ আছে, যেটা ইন্টারফেসটা দুজনের ক্ষেত্রেই সেম, মানে এটার বেলাতে যেমন আমরা ইন্টারফেস পড়েছি, এটার বেলাতেও সেই একই রকমই এখানে ইন্টারফেস দিয়ে শুরু হবে এবং আলটিমেট ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস দিয়ে শেষ হবে। কিন্তু ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে এখানে দেখবো কমে গেল। কমে যাওয়া মানে আগের বারটা যেমন আমরা দেখছিলাম ক্রোমোজোমগুলো এক্স এর মতো করে কেটে দুভাগে ভাগ হয়ে গেলে সমান রাখলো, এখানে এক্স এর মতো করে কাটবে না। ক্রোমোজোম ছিল 46টা, 23টা চলে যাবে একদিকে আর 23টা চলে আসবে আরেক দিকে, দিয়ে কমে গেল। তাহলে মোট ছিল আগের বার যেমন 46, এখানেও তো 46ই আছে, এখানে তো সেই 46 নিয়ে আলোচনা। আগের বার কি করে কি হলো না, আগের বার ছিল 46টা, সেই 46টার আবার তার ডবল করে ফেললো, দিয়ে আবার এ পাশেও 46টা, এ পাশেও 46টাই চলে গেছিল। এখানে কিন্তু এই যে 46টার মধ্যে 23টা পৌঁছচ্ছে এখানে, 23টা পৌঁছচ্ছে এখানে। তার মানে ভাবতেই হবে যে এই জায়গার মধ্যে থেকে এই 23টা নিয়ে অর্ধেক, 23টা নিয়ে বাকি অর্ধেক দিয়ে হ্রাস বিভাজন হচ্ছে। এইটা যখন হচ্ছে, অর্থাৎ যখন আমরা ক্যারিওকাইনেসিসের ঘটনা দেখছি, সেখানে প্রোফেজের একটা গুরুত্বপূর্ণ অংশ দেখা যায়। প্রোফেজের গুরুত্বপূর্ণ অংশ কোনটা, সেটা হচ্ছে প্রোফেজ 1 এর মধ্যে হওয়া একটি বিশেষ দশা, যাকে বলা হয় প্যাকাইটিন উপদশা। প্যাকাইটিন উপদশা, এই প্যাকাইটিন উপদশায় হয় একটা বিশেষ ঘটনা, সেই ঘটনাটাকে একটু আলোচনা করব। প্যাকাইটিন উপদশায় যে ঘটনা হয় সেটা হচ্ছে, একটা ধরে নাও এইরকম সেল, যেটা সেল বলছি ক্রোমোজোম, যেটা বাবার থেকে এসছে, এটা ধরে নিতে হবে ফাদার থেকে এসছে। আর একটা মনে করব আমরা এরকম আর একটা ক্রোমোজোম, যেটা মায়ের থেকে পেয়েছি আমরা, মেল ফিমেল সিম্বল, এরকম সিম্বল অর্থাৎ সেটাকে আমরা ফিমেল বলছি, আর এরকম সিম্বল সেটাকে আমরা মেল বলি। এইরকম দুটো এসছে। এবার এই জায়গাটার মধ্যে এর যার ডিএনএ যা যেমন, এটার ক্ষেত্রে বেসিক্যালি এক হলো, কিছু নির্দিষ্ট ভেরিয়েশনের জন্য আলাদা। দেখতে পাবো এদের মধ্যে আস্তে 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 এই বাহুটা এদিকে চলে আসছে এবং তার এই দিকের এই বাহুটা যথাক্রমে এভাবে চলে আসছে। এই যে ঘটনাটা এরকম হয়ে যাচ্ছে এদের মধ্যে, আরেকটা করে রেখে দিতে হলে, এই যে ঘটনাটা হচ্ছে এটাকে বলা হয় এরকম ইংরেজির এক্স এর মতো গঠন, কায়াজমা বলা হয়, কায়াজমা গঠন। এইরকম গঠনটাকে কায়াজমা ফরমেশন, সেটা হয় মিওসিসের বেলায়। কারণ তার ফলে আলটিমেট রেজাল্ট যেটা দেখতে পাবো সেটা হয়ে যাবে এইরকম। এরকম কি হয়ে গেল, ক্রোমোজোমগুলো একজন আরেকজনের সঙ্গে খণ্ড বিনিময় করলো। তাহলে আলটিমেট একটা থেকে আরেকটায় ডিএনএ এক্সচেঞ্জ করে নিল ওরা। এভাবে নতুন নতুন জিনের বা জীবের বৈশিষ্ট্য তৈরি হবে। এই একটা বিশেষ ঘটনা আমরা মিওসিসে প্যাকাইটিন উপদশার মধ্যে সংঘটিত হতে দেখতে পাই। এটাকে বলা হয় ক্রসিং ওভার, যার ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি হয়। যৌনজনন এবং অযৌনজননের মধ্যে বিশেষ পার্থক্য হচ্ছে এটাই যে অযৌনজননের ক্ষেত্রে যেহেতু একটা মাত্র সিঙ্গেল প্যারেন্ট, সেই সিঙ্গেল প্যারেন্ট থেকে তার অপত্য সৃষ্টি হয়, কিন্তু অযৌনজননের ক্ষেত্রে তার বৈশিষ্ট্যের পার্থক্য হচ্ছে সেখানে যে দুটো আলাদা আলাদা পিতৃমাতৃজনু এবং তাদের থেকে অপত্য সৃষ্টি হয়। এভাবে এদের মধ্যে ঘটনাটা দেখা যায়, যার জন্য এখানে ভেরিয়েশন দেখা যায় বা আলাদা আলাদা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির জীব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই ছিল মিওসিস। মাইটোসিসের ফলে সারা দেহের মধ্যে দেখতে পাওয়া যায় যে তাদের জীবদের মধ্যে
বিভিন্ন ধরনের যে মাতৃ বা পিতৃ জনুর সঙ্গে অনেক মিল বা সারা দেহের যা কিছু বৈশিষ্ট্য সেগুলো যেমন ছড়িয়ে পড়ছে, ঠিক তেমনি এখানে কিন্তু আমরা গ্যামেট উৎপন্ন হতে দেখছি মিওসিসের ক্ষেত্রে। যদি মিওসিস না হতো তাহলে অনেক সমস্যা হতো। ধরো একটা মানুষ সে 2n ক্রোমোজোম নিয়ে জন্মেছে, তার সঙ্গে আর একটা মানুষ, ধরো এখানটায় আমরা এটাকে মেল এটাকে ফিমেল বলছি, তার ক্ষেত্রেও 2n রয়েছে তার দেহ মাতৃকোষে। এবার যখন দেহ মাতৃকোষে এরকম 2n থাকছে, সেখান থেকে তার আলটিমেট n গ্যামেট দুজনেরই তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে দেহ মাতৃকোষ ধরো, সেখান থেকে এবার দেখছি জনন কোষ, বা এটা দেহ মাতৃকোষ বা জনন মাতৃকোষও বলতে পারো, মাতৃকোষ। এটা তৈরি হলো এখান থেকে জনন কোষ। এই জনন কোষ দুটো আলটিমেট মিলিত হচ্ছে, মিলিত হয়ে তৈরি হচ্ছে আবার একটা 2n, মানে আবার একটা তৈরি হচ্ছে অপত্য। তাহলে একটা জনিত্রী জনু থেকে অপত্য সৃষ্টি হচ্ছে। যদি ধরো এটা না হয়ে 2n হতো, বাই চান্স এখান থেকে দেখলাম একটা 2n ছিল, একটা 2n ছিল, এই দুটো আগের দুটো, সেখান থেকে আবার একটা 2n হয়ে আবার একটা 2n হতো, তো দুটো যখন একসঙ্গে গ্যামেট মিলে যেত 4n হয়ে যেত, আবার একটা 4n এর সঙ্গে যুক্ত হয়ে যেত আলটিমেট 8n, আবার হতো আলটিমেট হয়তো 16n। এইভাবে মানুষের প্রজাতির অস্তিত্ব থাকতো না। তার জন্য খুব সুন্দর একটা সিস্টেমেটিক ব্যাপার যে একটা 2n ছিল, সেখান থেকে n হলো, দুটো n মিলে গিয়ে আবার অপত্য 2n, আবার এই অপত্য থেকে আবার একটা n, এটা অন্য আরেকটা n এর সঙ্গে মিলিত হয়, তার পরের জেনারেশন আবার 2n। এইভাবে কন্টিনিউ n আর 2n হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের একটা পর্যায়ক্রমিক আবর্তন চলছে। এটাই হলো মিওসিসের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য, যেটাকে বলা হয় জনুক্রম, এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রজাতির নির্দিষ্ট জিনের সংখ্যা ধ্রুবক থাকছে বা অপরিবর্তিত থাকছে, অস্তিত্বটা ওই নির্দিষ্ট প্রজাতির বজায় থাকছে। 4n হয়ে গেলে তার আমাদের বৈশিষ্ট্য থাকতো না, অন্যরকম কিছু হতো, মানুষ হতো না তো সে আর। সেই জন্য মানুষের থেকে যেহেতু মনুষ্য প্রজাতি জন্মাচ্ছে বা তারা পরপর থেকে যাচ্ছে, সেই কনসেপ্টটা আমরা এভাবেই ভাববো যে এইভাবে ছিল, সেখান থেকে কমে গেল, আবার বাড়লো, আবার কমলো, এইরকম। সেখান থেকেই বলতে পারি মিওসিস খুবই গুরুত্বপূর্ণ। এটা না হলে তো বাবার থেকে যদি দেখতাম তার জনন কোষ 2n হতো, n না হয়ে, মানে এরকম যদি হতো, তাহলে আবার মায়ের থেকে 2n এসে আমাদের জেনারেশন 4n হয়ে যেত, আমরা হয়তো মানুষ থাকতাম না। সেখানে অন্য কোনো, মানে জিন পাল্টানো মানে তো বৈশিষ্ট্য পাল্টানো, তা মানে আর মানুষের বৈশিষ্ট্য না থেকে অন্য কিছু একটা চেঞ্জ হয়ে যাবে। তো এইরকম প্রজাতিগুলো সংকটে পড়তো, তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যেত। তার জন্য এখানে জনুক্রমের বিশেষ গুরুত্ব রয়েছে। এই ব্যাপারগুলো মোটামুটি সবই আছে, অনেকটাই হয়তো শর্টকাটে আলোচনা হলো, কারণ সিলেবাসটাতে যা কন্ডিশন তাতে করে এরকমই করতে হবে। তো সেইগুলো এখান থেকে মোটামুটি ভালো করে পড়ে নিতে হবে তোমাদের। এর পরের পোর্শনে জনন আছে, অযৌন জনন নিজে নিজে পড়তে পারবে, পরাগযোগ পরাগ মিলন এটা করলে এখানে শেষ হবে পরের দিন। সামান্য সময় লাগবে এটা হতে। আজকে এই পর্যন্তই থাকবে। এরপর তোমাদের চ্যাপ্টার 4টা চ্যাপ্টার 5টা ওগুলো কিন্তু নিজে নিজে পড়বে, ঠিক আছে? বারবার বলছি, চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 এগুলো নিজে পড়তে হবে, কারণ বংশগতি আছে, ওটা আমরা আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বেশি আলোচনা হচ্ছে কেন, এই একটা বিষয় বলার থাকছে। আচ্ছা, থাকলো এইটুকুই আজকে।